Hello guys, hello, sorry. Hi, what is up? কি অবস্থা আমার বাচ্চা বাচ্চা ছোট ছোট ছানাপোনা গুলা, কেমন আছো তোমরা? একটা মিনিট, লাইট একটু কম লাগতে পারে কারণ আমাদের নিচের লাইটটা নষ্ট হয়ে গেছে। আই ডোন্ট নো হাউ এন্ড আই কুডন্ট জাস্ট ফিক্স ইট বাই বিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যাইরা আমি এটা ফিক্স করতে পারি না। আই হ্যাভ ট্রাইড। ওকে, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এবং আপনার তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে উই উইল স্টার্ট দ্য ক্লাস। ঠিক আছে? ও মাই গড, দাঁড়াও একটা মিনিট। এখানে মনে হয় হালকা একটু ব্লারি ব্লারি লাগতেছে। আই ডোন্ট নো এর কি ক্যামেরার জন্য, ক্যামেরার কোনো ফ্লিকারিং কিছু কিনা। দাঁড়াও, লেট মি চেক। ওয়েট, ইয়া, ইটস ফিক্সড নাও। ওকে, ঠিক আছে। সাউন্ড সাউন্ড ঠিক আছে? সাউন্ড 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 হ্যালো, হাই। সাউন্ড 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 হ্যালো। তোমরা বলবে না সাউন্ড ঠিক নাই, তো এটা আগে বলতে হবে তাই না? সাউন্ড কেন ঠিক নেই? দাঁড়াও, লেট মি চেক। এ কি জ্বালা তোমাদের, বুঝলাম না। মানে ক্লাসে এসে কেন ঝামেলা হইলো? ওয়েট, আমি দিনেও একটা ক্লাস নিছি, তখন তো ঠিক ছিল। দাঁড়া, হ্যালো, এখনো ঠিক হয়ে গেছে। ওকে, হাই। সো এই দেখো সব ঠিক আছে কিনা। আমরা সিকিউ সলভ করবো। এই চ্যাপ্টারের থিওরি পড়া আমাদের শেষ। অ্যাকচুয়ালি চ্যাপ্টারের থিওরির চেয়ে সিকিউ গুলো বেশি ইম্পর্টেন্ট। স্পেশালি চ্যাপ্টার লাস্টের পার্টের কথা যদি আমি বলি, এখানে থিওরিতে বোঝার মতো তেমন কিছু নাই আহামরি। তুমি সিকিউ সলভ করতে করতে অটোমেটিক বুঝে যাবে। ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছে একটু কষ্ট করে আমাকে জানাবা ইজ এভরিথিং অল রাইট অর নট। যদি সবকিছু ঠিকঠাক থাকে দেন আমরা ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? ওকে, ঠিক আছে। এক্সাইটেড মনে হচ্ছে না? না, লাইক আমার ভালো লাগে ক্লাস নিতে এর জন্য। আজকে মানে খুব বেশি টায়ার্ডও না। ঠিক আছে? মানে অনেক বেশি যে টায়ার্ড হব তাও না। আজকে খুব বেশি কাজ ছিল না। একটা ক্লাস নিয়েছি দিনের বেলায়, তারপর শুয়ে বসেছিলাম। খুব বেশি কাজ ছিল না। সো আই এম পাম্পড আপ এন্ড আই এম ফুল অফ এনার্জি, দ্যাটস ওয়াই। ওকে, নমস্কার দাদা, নমস্কার। তা টি শার্ট না দিলে আপনার বিয়ে হবে না। ইটস ওকে, একটা জীবন না হয় বিয়ে না করেই কাটিয়ে দিলাম। ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাস শুরু করি। হ্যাঁ চলো ক্লাস শুরু করি। দেখো, বাচ্চা পোলাপানের সিকিউ জাস্ট একটা একটা করে আমরা সলভ করে যাব। অনেকগুলা সিমিলার টাইপের সিকিউ আছে, কারণ এই চ্যাপ্টারে প্রচুর রিডান্ডেন্ট কোয়েশ্চেন হয়। মানে সিমিলার টাইপের কোয়েশ্চেন প্রচুর আসে। যেমন চ্যাপ্টারের শুরুর দিকে তুমি যদি দেখো, তুমি দেখবে এই হ্রদ নিয়ে তুমি প্রচুর ম্যাথ পাবা। হ্রদের গভীরতা কত, ব্লা ব্লা ব্লা, এই টাইপের। চ্যাপ্টারের শেষের দিকে যাও, অমুক স্থানে আপেক্ষিক আর্দ্রতা কত, তমুক স্থানটাকে আমার কাছে আরামদায়ক লাগবে নাকি লাগবে না, ওই স্থানে শিশিরাঙ্ক কত, সিমিলার টাইপের কোয়েশ্চেন। ওকে, সো এই চ্যাপ্টারের মধ্যে গদ বাঁধা কয়েকটা টাইপের কোয়েশ্চেন আছে। একটা বার ভালো মতো করে ফেললে তারপর কোনো প্যারা নাই। ঠিক আছে? তো চলো আমরা একটা একটা করে দেখে ফেলি। অলমোস্ট 17টা সিকিউ আছে, বুঝছো? তোমাদের এই ক্লাসে এই স্লাইডে 17টা সিকিউ আছে। আমি জানি না কয়টা করাতে পারবো, চেষ্টা করতে থাকি যে পর্যন্ত পারি। ঠিক আছে? ওকে, একটা লবণাক্ত সাগর পৃষ্ঠে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা একটা বেলুন পূর্ণ করা হলো। ঠিক আছে? একদিন যখন ওই বেলুনটা লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল। ঠিক আছে? আবার যখন বেলুনটা একই গভীরতায় একটা লেকের পানির নিচে রাখা হলো, তখন এর ব্যাস পৃষ্ঠদেশের মানের 3/4 পাওয়া গেল। ওকে, বোল্টসম্যান কনস্ট্যান্ট দিয়ে দিছে, পৃষ্ঠদেশের চাপ দিয়ে দিছে, লেকের সর্বোচ্চ তাপমাত্রা সমান। আচ্ছা, এখানে তো একটা ভুল বললো না, ভুল না, ঠিক আছে, সমস্যা নেই। লেকের পানিতে 5 মিটার গভীরে বেলুনের আয়তন নির্ণয় করে। চলো 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 চলো, এখানে লাস্টে লিখে দিচ্ছে কি লেকের সর্বোচ্চ তাপমাত্রা সমান, কিন্তু সাগরের সর্বোচ্চ কিন্তু তাপমাত্রা সমান না। এটা কিন্তু খেয়াল করতে হবে। আমরা মানে সব সময় বয়েলের সূত্র কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। হ্রদের ম্যাথ দেখলেই বয়েলের সূত্র অ্যাপ্লাই হবে এরকম কিন্তু না। তুমি যদি সাগরেরটা খেয়াল করো, সাগরের পৃষ্ঠে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, সাগরের তলদেশে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার কি সেম আছে? সেম নাই। বাট হ্রদের সব জায়গায় বা লেকের সব জায়গায় তাপমাত্রা সমান আছে। সো লেকের ওখানে তুমি বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবা, বাট সাগরে কিন্তু তুমি বয়েলের সূত্রে অ্যাপ্লাই করতে পারবা না। কেয়ারফুল। ওকে, তোমার কি বলছে? লেকের 5 মিটার গভীরে বেলুনটার আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তো ধরে নিই আমাদের বেলুন ছিল আর এই ছিল আমাদের লেক। ওকে, ঠিক আছে। তো আমাদের বেলুন প্রথমে ছিল কোথায়? পৃষ্ঠে। কোথায় ছিল? পৃষ্ঠে ছিল। ওকে, এরকম এরকম এরকম। ঠিক আছে, এখানে ছিল আমাদের বেলুনটা পৃষ্ঠে। ওকে, কি কি ইনফরমেশন দেওয়া আছে বেলুনের ব্যাপারে? আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিলিয়াম গ্যাস দ্বারা পূর্ণ আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলো নিচে, তখন এর ব্যাস পাওয়া গেল সাগর পৃষ্ঠের ব্যাসের মানের অর্ধেক। আচ্ছা, এটা আসলে তেমন ইম্পর্টেন্ট কিছু না। যাই হোক, ধরো যখন উপরিতলে ছিল তখন এটার আয়তন ছিল V1।
ঠিক আছে, যখন আমাদের বেলুনটা একদম হ্রদের উপরিতলে ছিল তখন আয়তন কত ছিল? তখন আয়তন ছিল আমাদের V1। এবং 5 মিটার গভীরে যখন তুমি নিয়ে যাবা, ধরো তুমি 5 মিটার গভীরে নিয়ে আসছো, এখানে এই গভীরতা 5 মিটার, ওকে, তখন ধরো আয়তন V2, ওকে, কত? V2। তোমার এই V2টা বের করা লাগবে। এখন V1 এর মান তো দেওয়া নাই কোশ্চেনে, যদি দেওয়া থাকতো তাহলে আমরা V2 এর একদম প্রপার মানটা বের করে আনতে পারতাম, বাট এখানে আমরা সেটা করতে পারবো না। আমরা V2টা কি করব? V1 এর সাপেক্ষে প্রকাশ করব। মানে আমরা বলবো 5 মিটার নিচে আয়তন উপরিতলের আয়তনের এত গুণ, সহজ কথা, ঠিক আছে। এখন যখন উপরিতলে থাকবে তখন একটাই প্রেসার, কোন প্রেসার ভাইয়া? শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ, তখন চাপ হলো P1। আর যখন তলদেশে যাবে 5 মিটার গভীরে তখন কিন্তু চাপ দুইটা, বাতাসের চাপ যেটা, বায়ুমণ্ডলীয় চাপ যেটা, সেটাও থাকবে, এর পাশাপাশি এই 5 মিটার গভীর পানির একটা এক্সট্রা প্রেসারও থাকবে, ঠিক আছে। সো এই 5 মিটার গভীরে প্রেসার ধরো P2। এখন যেহেতু লেকের পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান, সো এখানে আমরা কি করতে পারি? বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2। আমার কি লাগবে? আমার লাগবে V2টা। তাহলে V2 কত হবে? V2 হবে P1 ডিভাইডেড বাই P2 মাল্টিপ্লাইড বাই V1। ওকে ভাইয়া, P1 এর মান কত? P1টা কি? উপরিতলে চাপ, দোয়াই আছে বায়ুমণ্ডলীয় চাপ 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তার মানে P1 এর মান হলো ভাইয়া 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ওকে ভাইয়া, P2 এর মান কত? P2টা কি? 5 মিটার গভীরে চাপ, এটা হবে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস ওই এক্সট্রা পানির প্রেসারটা, ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপ 10 টু দি পাওয়ার 5 প্লাস এক্সট্রা পানির প্রেসার H রো জি, তার মানে 10 টু দি পাওয়ার 5। H এর মান কত বলেন? এই কত মিটার গভীরে? 5 মিটার গভীরে, তাহলে H এর মান 5। রোর মান কত হবে বল? এটা কিসের মধ্যে করতেছো? লেকের মধ্যে। লেকের পানি কেমন পানি হয়? মিঠা পানি হয়, আর সমুদ্রের পানি হয় হলো লবণাক্ত পানি। সো মিঠা পানির ঘনত্ব কত? 1000। সো এখানে বসবে 1000 মাল্টিপ্লাইড বাই 9.8। ওকে, সো তুমি এখন জাস্ট মান বসে দিবা, আর কিছু না। P1 এর মান হলো জাস্ট 10 টু দি পাওয়ার 5 এবং P2 এর মান হলো 10 টু দি পাওয়ার 5 প্লাস 5 মাল্টিপ্লাইড বাই 1000 মাল্টিপ্লাইড বাই 9.8 মাল্টিপ্লাইড বাই V1। সো এখান থেকে তোমার V2টা বের হয়ে যাবে সামথিং মাল্টিপ্লাইড বাই V1। সো তুমি লিখে দিবা 5 মিটার গভীরে আয়তন হবে উপরিতলের আয়তনের এত গুণ, ঠিক আছে, সহজ। সো গ নাম্বার সলভ। ঘ নাম্বারে কি বলছে? যদি গভীরতা 5 মিটার হয় তবে সাগর ও লেক উভয় ক্ষেত্রে বেলুনের আয়তন সমান হবে কি? হবে না। কেন হবে না? আচ্ছা, হইতেও পারে, সাগরে তো আবার টেম্পারেচারও চেঞ্জ হয়েছে, ঠিক আছে, এটা একটু দেখতে হবে। চলো আমরা ঘ নাম্বারটায় যাই। ঘ নাম্বারটায় যাই গাইস, ওয়েট অন। চলো ঘ নাম্বারে আসো। আমরা কিন্তু অলরেডি মানে 5 মিটার গভীরে লেকের মধ্যে গেলে কি হবে সেটা পেয়ে গেছি, মানটা বের করে রাখি, তাহলে মিলাইতে সুবিধা হবে। চলো মানটা বের করি। 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 প্লাস হোয়াট? H রোজি, মানে 5 ইন্টু 1000 ইন্টু 9.8। আচ্ছা, এই মানটা আসতেছে হলো তোর 100 বাই 149, বুঝছিস? 100 ডিভাইডেড বাই 149 V1, বা ফ্র্যাকশনে নিলে কত আসে? 0.67 V1, 0.67 V1। ওকে, সো এটা হলো লেকের ক্ষেত্রে, যে লেকের ভিতর যদি আমরা 5 মিটার গভীরে যাই আয়তন উপরিতলের আয়তনের 0.67 গুণ হচ্ছে। তোমাকে বলছে সাগরেও যদি আমরা সেম কাহিনী করি, 5 মিটার গভীরে যাই, তাহলে কি ওইখানেও সেম কাহিনী ঘটবে? এটাই হলো আমাদের দেখতে হবে। চলো এখন সাগরের তলদেশে বলছে তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সাগরের গভীরতা, আচ্ছা এখানে তো আবার একটা ব্যাপার আছে, 5 মিটার গভীরে যে সাগরের তাপমাত্রা চেঞ্জ হবে সেটা তো দেওয়া নেই। সেটা আগে এমনি বের করতে পারি, চিন্তা ভাবনা করি না, সেটা বের করার আসলে কোনো ওয়ে নাই। 5 মিটার গভীরে সাগরের তাপমাত্রা সম্পর্কে কিছু বলে নাই, এটাই হলো সমস্যা। 5 মিটার গভীরে সাগরের তাপমাত্রাটা বলা দরকার ছিল, কারণ দেখো আমি তোমাকে একটু বলি, প্রশ্ন একটু পড়ো। তোমাকে বলছে লবণাক্ত সাগর পৃষ্ঠের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওই একদিন যখন ওই বেলুনটা লবণাক্ত পানির নিচে 10 ডিগ্রি সেলসিয়াস রাখা হলো, তখন এর ব্যাস সাগর পৃষ্ঠের মানের অর্ধেক পাওয়া গেল, ঠিক আছে। মানে আমার তলদেশে, সাগরের তলদেশে যে তাপমাত্রা সেটা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, বাট আমাকে বলছে আমি 5 মিটার গভীরে যাব সাগরের, তখন সেখানে তাপমাত্রা কত হবে সেটা কিন্তু বলা নাই। সো আমরা যেটা করতে পারি, আমরা তলদেশের তাপমাত্রা মানে 5 মিটার গভীরের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস ধরে নিতে পারি। কেন ধরে নিতে পারি? কারণ তোমার বলছে যদি গভীরতা 5 মিটার হয় এবং এই তাপমাত্রা যেটা দেওয়া আছে সেটা কি সাগরের তলদেশের তাপমাত্রা না? কোন তাপমাত্রা দেওয়া আছে? একদম সাগরের তলদেশে যখন যাবা তখন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস। এখন গভীরতা যদি 5 মিটার হয় তাহলে 5 মিটার নিচেই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস ধরো দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? টেম্পারেচার চেঞ্জ হলে তো আপনি বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে চলেন সাগরের জন্য একটু দেখি। এই আমাদের সাগর, ওকে, ওর গভীরতা কত? ওর গভীরতা হলো 5 মিটার। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ঘ নাম্বারটা ইম্পর্টেন্ট। যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কি করবা? কারণ তোমরা তো এতদিন ধরে বয়লের সূত্রটা করে আসছো, টেম্পারেচার কিন্তু চেঞ্জ হতে পারে, চেঞ্জ হইতে কিন্তু বয়লের সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ইজি যদিও, যাই হোক। সো এই আমাদের সাগর,
সাগরের উপরে ধরো আমাদের বেলুনটা আছে, আয়তন V1, চাপ কত P1, এবং তলদেশে যখন তুমি আসছো তখন আয়তন হয়ে গেছে V2, চাপ হয়ে গেছে P2। ওকে, উপরে তলে তাপমাত্রা কত ছিল? 27°C বলাই ছিল। সো টেম্পারেচার ছিল 300 কেলভিন, এবং যখন তলদেশে আসছি তখন টেম্পারেচার কত হয়েছে? 10°C। দ্যাট মিনস টেম্পারেচার হয়েছে 283 কেলভিন। ওকে, তাহলে খেয়াল করেন এখানে চেঞ্জ হচ্ছে কি কি, এখানে চাপ, আয়তন, তাপমাত্রা তিনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ভাই। যদি তিনটা জিনিসই চেঞ্জ হয় গ্যাসের, তখন ফর্মুলা কি হয়? খুবই ইজি, P1 V1 বাই T1, সরি সুন্দর হয় না লেখাটা, P1 V1 আস্তাগফিরুল্লাহ ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তখন P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, বাট টেম্পারেচারও যদি চেঞ্জ হয়ে যায়, চাপ আর আয়তনও যদি চেঞ্জ হয়, তখন আদর্শ গ্যাসের ফর্মুলা P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। ঠিক আছে, আমার ওই V2 টা লাগবে। তাহলে V2 কত হবে? দেখেন, V2 ইজ ইকুয়ালস টু T2 ডিভাইডেড বাই T1 মাল্টিপ্লাইড বাই P1 বাই P2 মাল্টিপ্লাইড বাই V1। ঠিক আছে, T2 কত আমাদের? 283। কত? 283। T1 কত আমাদের? 300। ঠিক আছে ভাইয়া, P1 কত? P1 হলো বায়ুমণ্ডলীয় চাপ, মানে উপরে চাপ, সেটা কত? 10⁵। ঠিক আছে, কত? 10⁵ প্যাসকেল, কুইশনে দেওয়া ছিল। P2 টা কি হবে বলতো? 5 মিটার গভীরে টোটাল প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এক্সট্রা পানির প্রেসার, তার মানে P2 হবে 10⁵ প্লাস H রো জি। তাহলে 10⁵ প্লাস H, গভীরতা কত? 5 মিটার। ঘনত্ব কত? এখানে কেয়ারফুল, এটা কিন্তু লবণাক্ত পানি, নর্মাল মিঠা পানি না। নর্মাল মিঠা পানি হলে ঘনত্ব তুমি 1000 বসাই দিতা, বাট লবণাক্ত পানি হলে ঘনত্ব বসানো লাগবে 1025। ঠিক আছে, এটা একটু কেয়ারফুলি দেখো, মাল্টিপ্লাইড বাই 9.8। চলো ক্যালকুলেট করি, কত আসে? 5 ইন্টু 1025 ইন্টু 9.8 প্লাস 10⁵। ঠিক আছে, কত আসতেছে? 15,02225 মাল্টিপ্লাইড বাই V1। এবার ক্যালকুলেট করো। চলো, উপরে আছে কি? 283 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 300 ইন্টু 150 225, কত আসে? 0.627। ঠিক আছে, V1 দেখো তো আগেরটা কি সেম আসছে না? সেম আসছে না? সেম আসে না, এটা ছিল 0.67 আর এটা আসছিল 0.627। ঠিক আছে, সো সেম আসবে না। ওকে, সেম আসবে না, বা সেম হবে না। 5 মিটার গভীরে সাগর এবং লেকের ক্ষেত্রে বেলুনের আয়তন সেম হবে না। ঠিক আছে, একটু ডিফারেন্ট হচ্ছে, ওটা ছিল 0.67, এটা আসছে 0.63 বা 627। ঠিক আছে, এই ম্যাথটি ইম্পর্টেন্ট, ঘ নাম্বারটি ইম্পর্টেন্ট, বুঝছিস? যে তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে কি করবো ভাইয়া, এভাবে করতে হবে। এবং সমুদ্রের পানি হইলে অবশ্যই ঘনত্ব 1025। ওকে, গুড। দেখো বুঝছো কিনা? এই সবাই বুঝছো? দাদা, আপনাকে ফুলিয়ে 5 মিনিট পানির নিচে রেখে দিলে আয়তন, ভাই এটা কি কমেন্ট করলা তুমি ভাই? আমাকে ফুলায় রেখা দিবা মানে? বুঝলাম না। ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। ওকে, নাইস 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 নাইস, পারবো, শিওর, গুড। ওকে, একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পানির উপরে পৃষ্ঠে উঠে আসলে আয়তন দ্বিগুণ হয়, বায়ুর চাপ এত, হ্রদের গভীরতা নির্ণয় করো। বলো পারবা নাকি পারবা না? ভাই এটা কঠিন কিছু। আচ্ছা, একটা মিনিট, আমার একটা কল আসছে গাইস, একটা মিনিট জাস্ট। হ্যাঁ, একটা মিনিট জাস্ট, একটা মিনিট হোল্ড অন করো তোমরা, মানে 2 মিনিট আর কি, 2 মিনিট তোমরা একটু ট্রাই করতে থাকো। 2 মিনিট, ট্রাই ইয়োর সেলফ, ট্রাই ইয়োর সেলফ, আই এম কামিং। ওকে, হ্যালো, বুঝি নাই কবে? আমি তো আসতে পারবো না। কেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা করে দাও এটা, আমি তো সমস্যা হয়ে যায় একটু। আমাকে আশা রাখবে?
সরি পিপল, সরি সরি সরি, দুঃখিত দুঃখিত, আমি আসছি, ঠিক আছে, সরি সরি, দাঁড়াও, হয়ে গেল। ব্যাচ থর, সহজ ম্যাথ এগুলা, কঠিন কিছু না। কিন্তু তার আগে দুঃখিত, যেহেতু আমি একটু হারাই গেছিলাম, একটু পানি খেয়ে নিই। আমি আবার 5 লিটারের বোতলে পানি খাই। যাই হোক, এভরিথিং ইজ কুল নাও, লেটস গো। ওকে ফাইন, চলো কি বলছে এখানে দেখো। ঢাকা বোর্ড 2021, আগেরটা মানে রাজশাহী বোর্ড 2023 ছিল। সিমিলার টাইপের কোয়েশ্চেন, একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে পানির উপরে পৃষ্ঠে উঠে আসলো, এর আয়তন দ্বিগুণ হয়। এটা একটা সহজ ম্যাথ, বায়ুর চাপ দিয়ে দিছে, যেটা ম্যাথ দিয়ে দিবে সেটা ইউজ করতে হবে। তোমাকে বলছে হ্রদের গভীরতা নির্ণয় করো। দেখো বাচ্চা পোলাপানের ম্যাথ এটা। চলেন স্যার, ঘ নাম্বার আর ঘ নাম্বারের আনসার আমি বলার আগে আপনাদের বলতে হবে। চলো কি বলছে, এই আছে আমার হ্রদ, ঠিক আছে, হ্রদের গভীরতা কত, h মিটার, ঠিক আছে, ফাইন, ওকে, এবং এটা ভরপুর পানি আছে, ওকে। কি হইছে, তলদেশ থেকে একটা বায়ু বুদবুদ উপর উঠে আসছে, ওটা বায়ু বুদবুদ তলদেশ থেকে উপর উঠে আসছে। উপর উঠে আসার কারণে কি হয়েছে, ওর আয়তনটা দ্বিগুণ হয়েছে। দ্যাট মিনস তলদেশ আয়তন যদি v2 হয় এবং উপরিতল আয়তন যদি v1 হয়, তাহলে v1 হবে টুয়াইস v2, কারণ উপরে তলে উঠে আসার কারণে আয়তনটা কি হয়েছে, ডাবল হয়ে গেছে বা দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে, ফাইন। ধরো উপরিতলে চাপ হলো p1 এবং তলদেশে চাপ হলো p2, বলতো p1 এর মান কত হবে, বায়ুমণ্ডলীয় চাপের সমান, ওকে, কোশ্চেনই দেওয়া আছে, ওকে। তলদেশে চাপ কত হবে বলো, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এই h মিটার গভীর পানির চাপ। দ্যাট মিনস তলদেশে প্রেসার হবে p1 মানে 1.01 ইন্টু 10⁵ প্লাস h রো জি, ঠিক আছে। নর্মাল পানি রোর মান 1000 হবে। তোমাকে এখান থেকে কি বলছে, হ্রদের গভীরতা মানে h বের করতে বলছে। শুনো, কুইশনে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে টেম্পারেচারের ব্যাপারে, তাহলে আমরা ধরে নিব টেম্পারেচার কনস্ট্যান্ট। কুইশনে টেম্পারেচারের ব্যাপারে কিছু উল্লেখ করা আছে নাই, তাহলে ধরে নিবা টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা বয়লের সূত্র অ্যাপ্লাই করতে পারি, p1 v1 ইজ ইকুয়ালস টু p2 v2, ওকে। তাহলে মান একটু বসাই দিই, p1 এর মান 1.01 ইন্টু 10⁵ মাল্টিপ্লাইড বাই v1 মানে কত, টুয়াইস v2, সো বসাই দাও টুয়াইস v2, আর p2 মানে কি 1.01 ইন্টু 10⁵ প্লাস h রো g মাল্টিপ্লাইড বাই v2। তো দুই পাশ থেকে v2 v2 কেটে দাও, তাহলে কি থাকতেছে ভাইয়া, h রো g ইজ ইকুয়ালস টু 2 ইন্টু এইটা মাইনাস ওইটা, তার মানে আলটিমেটলি এটাই থাকবে 1.01 ইন্টু 10⁵, এখান থেকে h এর মান 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই রোর মান 1000 মাল্টিপ্লাইড বাই g এর মান 9.8, ঠিক আছে। বসাই দিলে আমাদের হ্রদের গভীরতা h বের হয়ে যাবে। সহজ ম্যাথ, পারার কথা, ঠিক আছে, ওকে। ঘ নাম্বারটা আসি, যদি হ্রদের গভীরতা 55 মিলিমিটার হয়, 55 মিটার হবে মোস্ট প্রবাবলি, ঠিক আছে, মিটার হয়, তবে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে উঠে আসলে ইহার আয়তন কি পরিমাণ পরিবর্তিত হবে, বলো। সেম ম্যাথ ভাই, কোনো ডিফারেন্স আছে, কোনো ডিফারেন্স নাই, জাস্ট তোমার এবার আয়তনটা বের করতে হবে, সেখান থেকে আয়তনের পরিবর্তনটা বের করতে হবে, ঠিক আছে। চলো এটাও করে ফেলি, সমস্যা নেই। আসেন ঘ নাম্বারটা, আপনাকে বলছে হ্রদের গভীরতা 55 মিটার, ঠিক আছে। তাহলে এই আমাদের হ্রদ, এটার গভীরতা কত, 55 মিটার, ওকে, ঠিক আছে। এটার মধ্যে পানি আছে, ফাইন। তলদেশে যখন বায়ু বুদবুদটা ছিল, তখন তার ব্যাসার্ধ আমাদেরকে দেওয়া আছে, ব্যাসার্ধ কত ছিল বলো। এই তলদেশে যখন ছিল তখন ব্যাসার্ধ কত ছিল বলতো, ব্যাসার্ধ ছিল ভাইয়া 2 সেন্টিমিটার, ওকে। কত ছিল, 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বলো তো আয়তন কত ছিল, আয়তন ছিল, গোলকের আয়তন কেমনে বের করে, 4/3 পাই আর কিউব, দ্যাট মিনস 4/3 পাই ইন্টু আর এর ভ্যালু 0.02 তার উপর কিউব, ঠিক আছে। সো এখান থেকে তলদেশের আয়তন পেয়ে যাবা। তলদেশের চাপ কত হবে বলো, খুবই সহজ, বায়ুমণ্ডলীয় চাপ 1.01 ইন্টু 10⁵ প্লাস h মিটার বা 55 মিটার গভীর পানির চাপ, সেটা কত, 55 ইন্টু 1000 ইন্টু 9.8, ঠিক আছে, বের হয়ে গেছে, সহজ জিনিস। উপরিতলের আয়তনটা আমার বের করতে হবে, এবং উপরিতলে পানির চাপ কত বা বায়ুমণ্ডলীয় চাপ কত, সরি, 1.01 ইন্টু 10⁵ প্যাসকেল, ঠিক আছে। সো তুমি আরেকটা বার বয়লের সূত্র অ্যাপ্লাই করো, তাইলেই হয়ে যাচ্ছে, p1 v1 ইজ ইকুয়ালস টু p2 v2। এখান থেকে আমরা v1 টা বের করব, ওকে, মানে উপরিতলের আয়তনটা। তাহলে v1 হবে p2 ডিভাইডেড বাই p1 মাল্টিপ্লাইড বাই v2। p2 এর মান কত, এই যে p2 এর মান 1.01 ইন্টু 10⁵ প্লাস h রো জি মানে 55 ইন্টু 1000 ইন্টু 9.8 ডিভাইডেড বাই শুধুমাত্র p1 এর মান 1.01 ইন্টু 10⁵ মাল্টিপ্লাইড বাই v2 এর মান কত বলো, তলদেশের আয়তন এই যে 4/3
ইন্টু পাই আর কিউব, আর মানে 0.02 মিটার তার উপর কিউব। ঠিক আছে, ক্যালকুলেট করলে আপনার V1 এর মানটা বের হয়ে আসবে। ওকে, মানে আমার উপরিতল আয়তনটা বের হয়ে আসবে। তোমাদের বলছে আয়তন কতটুকু পরিবর্তিত হবে বা কত অংশ পরিবর্তিত হবে। সো আয়তনের পরিবর্তন ডেল ভি ইজ ইকুয়ালস টু V1 মাইনাস V2। ওকে, বিয়োগ করলে কি বের হবে, পরিবর্তন। এবং তুমি যদি শতকরা পরিবর্তন বের করতে চাও সেক্ষেত্রে কি করবা, পার্সেন্টেজ অফ পরিবর্তন ডিভাইডেড বাই আদিমান মাল্টিপ্লাইড বাই 100%। সলভ, এটা হলো শতকরা পরিবর্তন। প্রশ্নে যেটা যাবে সেটা লিখে দিবা, শেষ। এটা কি, শতকরা পরিবর্তন। দেখো, পারবো না বাচ্চারা, বলো তো, একদম সহজ জিনিস। দেখো 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 দেখো, বুঝছো কিনা? এই এটা ক্লিয়ার, ঘ নাম্বারটা, এগুলো সহজ জিনিস বুঝছিস, বাট কাহিনী হলো এগুলাই বারবার বোর্ডে রিপিট করে, বারবার আসে। ঠিক আছে, পারবো। ওকে, টি শার্ট না দিলে আপনার ইন্টারভালে টি শার্টটা দিয়ে দেন। না, এটা দেওয়া যাবে না। ব্রো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? দাদা ফ্রিতে টি শার্ট দিলে বলে লাগবে না তাড়াতাড়ি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ক্লিয়ার। ওকে, নেক্সট, পরের সিকিউ নাম্বার 3। দেখ কি বলছে। বলছে এ ও বিটা কোথায় আসছিল, বরিশাল বোর্ড 2021। এ ও বি দুইটা হ্রদের তলদেশ থেকে একটা বায়ু বুদবুদ পানির উপরিতলে উঠলে এর আয়তন 4 গুণ হয়। ঠিক আছে, এ ও বি হ্রদের পানির ঘনত্ব যথাক্রমে 1000 এবং 1100, বায়ুমণ্ডলীয় চাপ 10⁵। তোমাকে বলছে এ হ্রদের তলদেশে চাপ কত। কি প্রশ্ন রে ভাই, গ নাম্বারটা রাশো অ্যান্সার করি। কি বলছে, এ হ্রদের তলদেশে পানির চাপ কত। চলো 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 চলো, এই ধরো আমাদের এ হ্রদের গভীরতা আমরা জানি না, ধরো H মিটার কিছু একটা হবে। ওকে, সো এই হলো কাহিনী আমাদের এ হ্রদের উপরে ধরো একটা বায়ু বুদবুদ ছিল, তার আয়তন V1, চাপ কত P1। তলদেশে একটা বায়ু বুদবুদ আছে, তার চাপ P2, আয়তন কত V2। ওকে, তোমরা বলছি কি, যখন বায়ু বুদবুদটা উপরে উঠে আসে তখন আয়তনটা 4 গুণ হয়। তার মানে V1 মানে উপরিতলের আয়তন তলদেশের আয়তনের 4 গুণ। ওকে, উপরিতলে প্রেসার কত, বায়ুমণ্ডলীয় প্রেসারের সমান, সেটা দেওয়া আছে 10⁵, সো এটা ইউজ করবা 10⁵ প্যাসকেল। তোমারে কি বলছে, তলদেশের চাপ মানে P2টা বের করতে বলছে। জাস্ট ভয়েলের সূত্র অ্যাপ্লাই কর ভাই, আরো সহজ প্রশ্ন। P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, সো এখান থেকে P2 উইল বি P1 মাল্টিপ্লাইড বাই V1 বাই V2। P1 এর মান 10⁵, V1 বাই V2 কত হবে, V1 বাই V2 হবে 4, তার মানে 4 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা হলো এই হ্রদ যেটা ওই এ হ্রদের তলদেশে পানির চাপ। ঠিক আছে, সহজ, পারবো, গুড। তোমার কি বলছে এবার, এ এবং বি হ্রদ এর মধ্যে কোনটার গভীরতা বেশি তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। চলো এই ম্যাথের একটা অংশ আমি এই পেজে করে দিচ্ছি। ঘ নাম্বারটা, আমরা এ হ্রদের গভীরতা বের করব। ঠিক আছে, কারটা বের করবো প্রথমে, এ হ্রদেরটা। বলো তো এ হ্রদের তলদেশে পানির চাপ কত। এই যে গ নম্বরে মাত্র কি বের করলা, এ হ্রদের তলদেশে পানির চাপ বের করলা, তার মানে P2A যেটা, এটা হলো এ হ্রদের তলদেশে পানির চাপ। ওকে, সেটা কত, 4 ইন্টু 10⁵ প্যাসকেল। ওকে, আচ্ছা হ্রদের তলদেশে পানির চাপ কত হয়, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস হ্রদে থাকা পানির এক্সট্রা প্রেসারটা, দ্যাট মিন্স তলদেশের টোটাল চাপ হবে বায়ুমণ্ডলীয় চাপ 10⁵ প্লাস আমার হ্রদের গভীরতা যদি HA হয় তাহলে HA রো এ জি। ঠিক আছে, এই হলো ফর্মুলা, ইজ ইকুয়ালস টু হোয়াট, 4 ইন্টু 10⁵। ঠিক আছে, কোন হ্রদের গভীরতা বেশি, ফাইন। আমাদের রো এ দিয়ে দিছে, এই হ্রদের ঘনত্ব যেটা সেটা হলো 1000, সো আমরা এখান থেকে বের করতে পারি HA ইজ ইকুয়ালস টু 4 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ডিভাইডেড বাই রো এর মান কত, দেখ 1000, বসে দেখালি 1000 মাল্টিপ্লাইড বাই 9.8। চলো এখান থেকে আমার গভীরতা বের হবে, এখান থেকে কি বের হবে, গভীরতা বের হবে। তাহলে 4 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8 কত আসে, 30.61 মিটার। ওকে, সো এইটা হলো আমাদের এ হ্রদের গভীরতা। এবার কি বের করতে হবে, বি হ্রদের গভীরতা। দেখো বি হ্রদের গভীরতা তুমি এই ইনফরমেশন থেকে বের করতে পারবা। কেমনে বের করতে পারবা, এ হ্রদ আর বি হ্রদ দুইটারই তলদেশ থেকে বায়ু বুদবুদ উপরে উঠছে, উঠার কারণে আয়তন কি হইছে, 4 গুণ হইছে। ঠিক আছে, সো দুইটারই কিন্তু তলদেশে প্রেসার সেম আসবে, এটা কি বুঝতেছো? এ হ্রদের তলদেশে যে প্রেসার আসবে, বি হ্রদের তলদেশেও প্রেসার কিন্তু সেম আসবে, কারণ আয়তনের পরিবর্তন দুইটা হ্রদের ক্ষেত্রে সেম। তুমি বিশেষ হলে একবার করেও দেখতে পারো, তুমি বি হ্রদের জন্য P1 V1 P2 V2 অ্যাপ্লাই করো, P2 এর মান সেম আসবে, 4 ইন্টু 10⁵ প্যাসকেল আসবে। সো এটা না করলেও হয়। ওকে, সো আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি, সরি
সরাসরি লিখতে পারি ঘ নাম্বারটা, যে আমার যে বি হ্রদ আছে, সরি ঘ নাম্বারই তো লিখতেছিলাম, বি হ্রদের জন্য বি হ্রদের যে তলদেশের প্রেসারটা সেটাও সেম হবে, ঠিক আছে, পি টু বি, মানে বি হ্রদের তলদেশের প্রেসার এটাও কি আসবে, সেম আসবে, 4 × 10⁵ প্যাসকেল। তোমার যদি বিশ্বাস না হয় দেন তুমি আরেকটা বার P1 V1 P2 V2 অ্যাপ্লাই করে P2 টা বের করে নিতে পারো, সেম আসবে 4 × 10⁵ প্যাসকেল, ঠিক আছে। বি হ্রদের তলদেশেও সেম প্রেসার আসবে। সো এখান থেকে আমরা কি লিখতে পারি, বি হ্রদের তলদেশের প্রেসার কত হবে, বায়ুমণ্ডলীয় প্রেসার 10⁵ প্লাস বি হ্রদের গভীরতা Hp মাল্টিপ্লাইড বাই বি হ্রদের ঘনত্ব রো বি ইন্টু জি, 4 × 10⁵। সো এখান থেকে আমাদের Hb কত আসবে, 3 × 10⁵ ডিভাইডেড বাই রো বি, মানে বি হ্রদের ঘনত্ব 1100 মাল্টিপ্লাইড বাই 9.8। চলো ক্যালকুলেট করতে, ছোট আসবে অবশ্যই, 3 × 10⁵ ডিভাইডেড বাই 1100, সরি ডিভাইডেড বাই 9.8, কত আসছে, 27.83। ওকে, সো এ হ্রদের গভীরতা বেশি, ওকে, এ হ্রদের গভীরতা কি বি হ্রদের গভীরতার চেয়ে বেশি। সল্ট, সহজ, পারার কথা, দেখো একদম সহজ দাদা, সেরা। ওকে, ঘুম থেকে উঠে ক্লাসে আসলাম, আচ্ছা ঠিক আছে, ওকে 30.61, আগেরটা 30, হ্যাঁ ঠিক আছে 30.61 আসছে, আগেরটা হইছে, তোরটা হইছে, গুড। তাহলে পারবো, এই পার্টটা বুঝছো, বি হ্রদের তলদেশের যে প্রেসার ওটা কিন্তু সেম আসবে, এ হ্রদের সমান আসবে, ডিফারেন্ট কিছু আসবে না, ঠিক আছে, এটা বুঝছো না? ইজি ম্যাথ, বাট এইরকম কিছু ম্যাথ আছে ওইগুলা টেম্পারেচার কনস্ট্যান্ট না, ওগুলো একটু টাফ। এই যে প্রথম ম্যাথটাই ছিল, কই গেল, এই যে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল না, টাফ না তো, সহজ, প্রথম ম্যাথই ছিল আমাদের, ঠিক আছে, প্রথম ম্যাথে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল না, যাই হোক সহজ আছে, কঠিন কিছু না। চলেন নেক্সট 4 নাম্বারটা কি বলছে, এই যে এটা হলো একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এইটা ভালো ম্যাথ, এটা স্টার মারো। ওকে, একটা গোলাকার বেলুন যার সর্বোচ্চ ব্যাস 32 সেন্টিমিটার, সর্বোচ্চ ব্যাস মানে কি, মানে তুমি এর চেয়ে বেশি ফুলাইতে পারবা না, এর চেয়ে বেশি ফুলাইতে গেলে ফাইটা যাবে বেলুন, ঠিক আছে। একটা হিলিয়াম গ্যাস দ্বারা, সরি এটিকে হিলিয়াম গ্যাস দ্বারা ফুলানোর জন্য এত চাপে এবং এত আয়তনের একটা কি গ্যাস পূর্ণ সিলিন্ডারের সাথে পাইপ দ্বারা যুক্ত করা হলো, ঠিক আছে, ওকে। সিলিন্ডারের চাপ কমে এত হলে গ্যাসের প্রবাহ বন্ধ করা হয়। এই সম্পূর্ণ অবস্থা 25°C তাপমাত্রায় স্থির ছিল, মানে টেম্পারেচারটা ছিল কনস্ট্যান্ট, ওকে। তোমাকে বলছে সিলিন্ডার হতে বেলুনে নির্গত গ্যাসের পরিমাণ কত, মানে কতখানি গ্যাস আমার সিলিন্ডার থেকে বেলুনে গেছে। তাহলে একটু খেয়াল করেন, প্রথমে কি ছিল, এই ধরো আমার সিলিন্ডার, ঠিক আছে, এই হলো আমার সিলিন্ডার, সিলিন্ডারের প্রথমে ভিতরে গ্যাস ছিল ধরো N1 মোল, কত মোল ছিল, N1 মোল, ঠিক আছে। শুরুতে সিলিন্ডারের আয়তন কত ছিল, আয়তন ছিল 10⁻⁻² মিটার কিউব, ঠিক আছে। টেম্পারেচার কত ছিল, টেম্পারেচার ছিল 25°C বা 298 কেলভিন, এই দুইটা কিন্তু কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট ভাইয়া, সিলিন্ডারের কি আয়তন চেঞ্জ হবে, সিলিন্ডার থেকে যদি গ্যাস বের হয় তার জন্য কি সিলিন্ডার চাইপা আসবে না, বেলুন চাপতে পারে, বেলুন ফুলতে পারে, সিলিন্ডার তো ফুলে না ভাই, সিলিন্ডার তো কি একদম মেটাল দিয়ে তৈরি, সিলিন্ডার থেকে গ্যাস বের হইলেও সিলিন্ডারের যে আয়তন, সিলিন্ডারের মধ্যে নতুন করে গ্যাস প্রবেশ করাইলেও তার আয়তন সেম, সো সিলিন্ডারের আয়তন কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। শুরুতে সিলিন্ডারের প্রেসার ছিল কত, শুরুতে সিলিন্ডারের প্রেসার ছিল P1 = 2.8 × 10⁵ প্যাসকেল, ওকে। পরবর্তীতে আমরা কি করেছি, পরবর্তীতে সিলিন্ডার থেকে কিছুটা গ্যাস বের করে নিছি, কি করছি, কিছুটা গ্যাস বের করেছি, ওকে। কিছুটা গ্যাস যদি আমরা বের করি তাহলে সিলিন্ডারের ভিতরে গ্যাসের মোল সংখ্যা কমে যাবে, কারণ কিছু মোল পরিমাণ গ্যাস তুমি বের করে নিছো। তাহলে এখন ধরো গ্যাস বের করে নেওয়ার পর, এটার পর সিলিন্ডারের ভিতরে গ্যাসের মোল সংখ্যা N2 এবং গ্যাসের চাপ কত, এখন এই যে তোমার বলছে সিলিন্ডারের চাপ কমে এত হয়ে গেছে, তার মানে এখন চাপ হলো 1.1 × 10⁵ প্যাসকেল, ঠিক আছে, ওকে। তাহলে দেখো শুরুতে আমি যদি আদর্শ গ্যাসের ফর্মুলা অ্যাপ্লাই করি, শুরুতে আমরা কি লিখতে পারি, শুরুতে লেখা যায় P1V = N1 RT, ওকে, শুরুর অবস্থার জন্য, ওকে। পরবর্তীতে গ্যাস যখন বের করে নিছি, যখন আমরা গ্যাস বের করে নিয়েছি তখন কি অবস্থা, P2V = N2 RT। দেখো টেম্পারেচার আর ভলিউম তো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে জাস্ট প্রেসার এবং মোল সংখ্যা, ওকে। সো এখন একটা সমীকরণকে আরেকটা দিয়ে ভাগ করো, 1 2, কথার কথা 2 কে 1 দিয়ে ভাগ করো, কি আসবে বলো, P1/P2 = N1/N2, সহজ, P1/P2 = what, N1/N2, সো আমার N2 টা লাগবে, N2 = N1 × P2 / P1, ওকে। N1 এর ভ্যালু কত, N1 এর ভ্যালু দেওয়া আছে না, শুরুতে কয় মোল ছিল এটা কি দেওয়া আছে, আচ্ছা এটা বের করা যাবে, N1 এর ভ্যালু বের করা যাবে,
কেমনে বের করা যাবে? দেখো N1 এর ভ্যালু দেওয়া নাই, শুরুতে কয় মোল ছিল, সো এটা আমাদের কিন্তু আবার বের করা লাগবে। ম্যাথটা সুন্দর। কেমনে বের করবা? এই যে ফর্মুলা দিয়ে P1V = N1RT, কারণ তোমাকে শুরুর সব ভ্যালু দিয়ে দিছে, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমি একটু পরের পেজে লিখতেছি, খেয়াল করো। P1V N1RT দিয়ে আমি প্রথমে N1 এর মানটা বের করে নিব, ঠিক আছে? তাহলে আমার N1 কত হচ্ছে? N1 হচ্ছে আমার P1 V ডিভাইডেড বাই RT। P1 এর মান কত? কুইশনে দেওয়া আছে। শুরুতে চাপ কত ছিল বলো? এই শুরুতে চাপ কত ছিল? শুরুতে চাপ ছিল আমার 2.8 × 10⁵ প্যাসকেল। 2.8 × 10⁵ প্যাসকেল। আর এর মান 8.314। টেম্পারেচার ছিল হলো 298 কেলভিন, ইফ আই এম নট রং, ঠিক আছে? আর শুরুতে আয়তন ছিল 10⁻²। আয়তন সবসময় সেমই ছিল, 10⁻²। তাহলে শুরুতে গ্যাস ছিল কত মোল? এটা একটু বের করে নেই। 2.8 × 10⁵ বা 10⁻³ লেখো একবারে, ডিভাইডেড বাই হোয়াট? 8.314 × 298, কত আসে? 1.13 মোল। তার মানে শুরুতে আমার গ্যাস ছিল কতখানি? 1.13 মোল। তাহলে এখানে N1 এর মানটা বসায় দাও, 1.13। P2 কত? পরবর্তী প্রেসার 1.1 × 10⁵। P1 কত? 2 পয়েন্ট কত জানো? 2.8 × 10⁵, ঠিক আছে? তাহলে চলো দেখো কত আসে। 1.1 ডিভাইডেড বাই 2.8 মাল্টিপ্লাইড বাই 1.13, কত আসে? 0.44 বা 0.444 এত মোল। ওকে, সহজ জিনিস। তাহলে শুরুতে সিলিন্ডারের ভিতরে গ্যাস ছিল কত মোল? 1.13 মোল, ঠিক আছে? পরবর্তীতে গ্যাস কমে হয়ে গেছে 0.444 মোল। তাহলে বলো সিলিন্ডার থেকে কতখানি গ্যাস বের হয়েছে? বলো, নির্গত গ্যাসের মোল সংখ্যা কত? নির্গত গ্যাস ছিল 1.13, ওকে, এখন আছে 0.444। তাহলে বাকিটুকু বের হয়ে গেছে সিলিন্ডার থেকে, ঠিক আছে? তাহলে 1.13 মাইনাস 0.444 কত আসে? আসলে 0.686 মোল। ওকে, এত মোল গ্যাস বের হয়ে গেছে। কি গ্যাস বলা আছে? কি গ্যাস বলা আছে না? হিলিয়াম গ্যাস। তাহলে এখান থেকে মানে ভরও বের করতে পারবা যে কত গ্রাম গ্যাস বের হয়েছে। তাহলে হিলিয়াম বের হয়েছে এত মোল বের হয়েছে, তাই না? 1 মোলের ভর কত? হিলিয়ামের 4 গ্রাম, ঠিক আছে? তাহলে 0.686 × 4 এত গ্রাম। বুঝতে পারছো? সলভড। এত গ্রাম হিলিয়াম তোমার সিলিন্ডার থেকে বাইরে বের হয়েছে। ওকে, সো আপনার কাজ যেটা, সেটা হলো প্রথমে শুরুতে কত মোল গ্যাস ছিল সিলিন্ডারে সেটা বের করা, PV = nRT দিয়ে। পরবর্তীতে গ্যাস বের হয়ে যাওয়ার কারণে বা চাপ কমে যাওয়ার কারণে নতুন মোল সংখ্যা কত, বা সিলিন্ডারের মধ্যে এখন কত মোল গ্যাস আছে সেটা বের করা, বিয়োগ করলে কতখানি গ্যাস বের হয়ে গেছে সেটা পাওয়া যাবে, দেন ওটাকে আণবিক ভর দিয়ে গুণ করলে কত গ্রাম গ্যাস বের হয়েছে সেটা পাওয়া যাবে। ঠিক আছে, সহজ। ঘ নাম্বার আসো। ঘ নাম্বারে কি বলেছে? ঘ নাম্বারে বলছে বেলুনটা নিরাপদে ফোলানো গিয়েছিল কিনা তা ব্যাখ্যা করো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, বেলুনটা নিরাপদে ফোলানো গিয়েছিল কিনা তা ব্যাখ্যা করো। আচ্ছা, একটু খেয়াল করি বেলুনের ব্যাপারে কি কি বলা আছে। বেলুনের টেম্পারেচার আমরা জানি, বেলুনের মধ্যে কয় মোল গ্যাস গেছে আমরা এটা জানি, বেলুনের ভিতরের প্রেসারটা আমরা জানি না, তাই না? বেলুনের ভিতরের প্রেসারটা আমরা জানি না, প্রেসারটা দরকার ছিল। বেলুনের সর্বোচ্চ ব্যাস হলো এত, ফোলার যেটা এত প্রেসার থেকে এত এত একটা গ্যাস এরকম সিলিন্ডারে পাইপ দ্বারা যুক্ত করা হলো, সিলিন্ডারের চাপ কমে এত হলে গ্যাসের প্রবাহ বন্ধ করা হয়। এই সম্পূর্ণ অবস্থায় 25°C। আচ্ছা আচ্ছা, এটা তো জানতে পারলাম না। এই ঘ নাম্বারটা একটা পেইন হয়ে গেল। ঠিক আছে, মানে আমার দেখা লাগবে যে এই যে গ্যাসটা প্রবেশ করলো আমার বেলুনের মধ্যে, ঠিক আছে, যে এত মোল গ্যাস প্রবেশ করছে, কতখানি? 0.686 মোল। ঠিক আছে, এবং আমার টেম্পারেচার ছিল 298 কেলভিন, সবই ঠিক আছে, বাট বেলুনের ভিতর চাপটা দেওয়া নেই। ঠিক আছে, বেলুনের ভিতর চাপটা যদি দেওয়া থাকতো এখান থেকে আমরা বেলুনের আয়তনটা বের করতে পারতাম। আচ্ছা, এরকম কিছু হইতে পারে কি যে আমার যখন বেলুনের ভিতর চাপ গ্যাসের চাপের সমান হবে তখন গ্যাসের প্রবাহ বন্ধ হবে, বাট তো অটোমেটিক্যালি বন্ধ হইতো। তোমার এখানে বলছে গ্যাসের প্রবাহ বন্ধ করা হয়, মানে আমরা জোর করে বন্ধ করছি। জোর করে আমরা যে কোনো সময় বন্ধ করতে পারি, বাট যদি অটোমেটিক বন্ধের কথা বলো তাহলে বেলুনের মধ্যে যখন চাপ সিলিন্ডারের চাপের সমান হবে তখন হলো এই গ্যাসের প্রবাহ বন্ধ হবে। সো আমরা এটা ধরে নিতে পারি, কারণ কুইশনে যেহেতু বলে নাই। কারণ তোমার কি দেখা লাগবে যে আমার গ্যাসটা বেলুনের মধ্যে প্রবেশ করার পর এখন বেলুনের ভলিউম কত। ঠিক আছে, সেই ভলিউমটা যদি সর্বোচ্চ ভলিউমের চেয়ে কম হয় তাহলে বেলুন নিরাপদ, আদারওয়াইজ বেলুন ফেটে
যাবে। সো তার জন্য তোমার বেলুনের ভিতরে প্রেসারটা জানা লাগবে, সেটা বলে নাই। ওকে, সো আমরা যেটা অ্যাজিউম করতে পারি যে বেলুনের মধ্যে প্রেসারটা সিলিন্ডারের ফাইনাল প্রেসারের সমান। কেন? ধরো তোমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গ্যাসের প্রবাহ হচ্ছে, কেন হচ্ছে? একটা এক্সট্রা প্রেসারের কারণে। এই পাশে গ্যাসের প্রেসার বেশি, এই পাশে গ্যাসের প্রেসার কম, তার জন্য কিন্তু ফ্লো করতেছে। যখন দুইটার প্রেসার সমান হয়ে যাবে তখন কিন্তু আর কোনো রকম গ্যাসের ফ্লো হবে না। এই পাশ থেকে গ্যাসের যে প্রেসার, ওই পাশ থেকেও যদি গ্যাসের সেম প্রেসার থাকে তখন কিন্তু ফ্লো অফ। সো আমরা ধরতে পারি ফাইনালি বেলুনের ভিতর যে প্রেসারটা সেটা সিলিন্ডারের ফাইনাল প্রেসারের সমান। দ্যাট মিনস বেলুনের প্রেসারকে আমরা ধরতে পারি 1.1 ইন্টু 10⁵ প্যাসকেলের সমান। যদি এটা ধরি তাহলে বেলুনের আয়তন কত হয় দেখো, PV ইজ ইকুয়ালস টু nRT। তাহলে V হবে nRT ডিভাইডেড বাই P। চলো বসাই দাও, n এর মান হলো 0.686, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই R হলো 8.314 এবং T হলো কত 298, ডিভাইডেড বাই P কত 1.1 ইন্টু 10⁻⁵, সরি ইন্টু 10⁻⁵, ঠিক আছে, 0.01545 মিটার কিউব। ওকে, সো এটা হলো বেলুনের বর্তমান আয়তন। বেলুনের ম্যাক্সিমাম আয়তন কত হতে পারে দেখো, বেলুনের ম্যাক্সিমাম ব্যাস আমাদেরকে দিয়ে দিছে, সেটা হলো 32 সেন্টিমিটার। তার মানে বেলুনের ম্যাক্সিমাম ব্যাসার্ধ হইতে পারে 16 সেন্টিমিটার। তার মানে আর ম্যাক্স হলো 16 সেন্টিমিটার। তাহলে ভি ম্যাক্স কত হবে 4/3 পাই আর ম্যাক্স কিউব। ঠিক আছে, সো মান বসিয়ে দাও, 16 সেন্টিমিটার তো 0.16, তার উপর কিউব মাল্টিপ্লাইড বাই 3.14 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 3, কত আসে 0.01715 মিটার কিউব। ঠিক আছে, তাহলে দেখো বেলুনের মধ্যে গ্যাস প্রবেশ করার পরেও বেলুনের আয়তন ম্যাক্সিমাম আয়তনের চেয়ে কম, তার মানে V ইজ লেস দেন V ম্যাক্স। তার মানে বেলুন নিরাপদে মানে ফোলানো যাবে আর কি। ঠিক আছে, বেলুন নিরাপদে ফোলানো যাবে, লিখে ফেলেন, বেলুন নিরাপদে ফোলানো যাবে। ঠিক আছে, ওকে, দেখো বাচ্চারা বুঝেছো? দেখো 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 বুঝছো কিনা? মানে এখানে কি মানে জোড়াতালি মারলাম, বুঝছো? ম্যাথের মধ্যে ডেটা দেওয়া নাই, সো কি করবো আর, তখন যে কনসেপ্ট খাটাইতে হবে যে আমার এখানে প্রেসার দিয়ে দেন, বাট আমার তো ভলিউম লাগবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আমার গ্যাস থেকে সিলিন্ডার থেকে যে গ্যাসটা আসতেছিল ওটার ফ্লো কখন বন্ধ হবে, যখন সিলিন্ডারের ওই সাইডে প্রেসার আর বেলুনের এই সাইডে প্রেসার সমান হবে। তার মানে বেলুনের ফাইনাল ভলিউম যেটা, বা বেলুনের যে ভলিউমটা সেটা হবে সিলিন্ডারের ফাইনাল ভলিউমের সমান। ঠিক আছে, সরি ফাইনাল প্রেসারের সমান, ভলিউম না। ওকে, বইটা আসছিল, সিক্রেট ওয়েটাও আসছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস ভাই। আরেকবার একটু বলেন, বুঝি নাই কোন জায়গাটা বুঝো নাই? এটা ঘ নাম্বারটা। আচ্ছা আমি বলি, শোনো, তোমার এখানে কি লাগবে, বেলুনের আয়তন লাগবে, তারপর চেক করা লাগবে এটা কি ম্যাক্সিমাম আয়তনের চেয়ে কম নাকি বেশি, রাইট? এই আয়তনটা তুমি কেমনে বের করবা, সরি আয়তনটা কেমনে বের করবা? তার জন্য তোমার প্রেসার জানা লাগবে, কারণ তুমি এখানে দেখো কি কি জানো, মোল সংখ্যা জানো, টেম্পারেচার জানো, প্রেসারটা জানলেই কিন্তু আয়তনটা বের করে ফেলতে পারতেছো, রাইট? এখন এই প্রেসারটা কেমনে বের করবা সেটা তো বলা নাই, তোমার কিন্তু কোথাও বলে নাই যে বেলুনের ভিতরে প্রেসার কত হবে, জাস্ট বলছে সিলিন্ডারের চাপ যখন কমে 1.1 ইন্টু 10⁵ প্যাসকেল হয় তখন গ্যাসের প্রবাহ বন্ধ হয় বা বন্ধ করা হয়। গ্যাসের প্রবাহ কখন বন্ধ হবে? দেখো এই পাশে সিলিন্ডার ছিল, এই পাশে বেলুন ছিল, সিলিন্ডারের মধ্যে কি থাকে, কমপ্রেসড গ্যাস, মানে হাই প্রেসারে গ্যাস থাকে। সেখান থেকে গ্যাস কেন রিলিজ হয়? কারণ ভিতরে গ্যাসের প্রেসার বেশি, বাইরে গ্যাসের প্রেসার কম, এর জন্য বাইরে থেকে ভিতর থেকে বাইরে গ্যাস আসে। ওকে, কখন গ্যাস আসা বন্ধ হবে? যখন ভিতরের প্রেসার আর বাইরের প্রেসার সমান হবে। তাহলে সিলিন্ডার থেকে কখন বেলুনের মধ্যে গ্যাস আসা বন্ধ হবে বলো? যখন বেলুনের ভিতরে গ্যাসের চাপ আর সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ সমান হবে। এটা কখন হয়েছে? যখন সিলিন্ডারের ভিতরে গ্যাসের চাপ হয়েছে 1.1 ইন্টু 10⁵। দ্যাট মিনস ওই মোমেন্টে বেলুনের ভিতরেও গ্যাসের চাপ কত, 1.1 ইন্টু 10⁵। ঠিক আছে, দেখো এবার বুঝছো কিনা? দেখো দেখো দেখো, সুমাইয়া মোস্টলি কোয়েশ্চেন করছিলা, দেখো এবার বুঝেছো? বুঝলে আমরা পরেরটায় যাব। দেখো বুঝছি, ওকে ঠিক আছে, নেক্সটটা দেখো কি বলছে। বলছে একই আয়তনের দুইটা সিলিন্ডার নিয়ে উহাতে 72 সেন্টিমিটার পারদ চাপে সামি একটাতে 20 গ্রাম অক্সিজেন এবং আফি অপরটাতে একই কিছু পরিমাণ আছে, কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস ঢুকালো। ওকে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের অণুগুলো অক্রমগতিতে, অক্রমগতি মানে র্যান্ডম মোশন, ছোটাছুটি করছে। ওকে ঠিক আছে, সিলিন্ডারে অক্সিজেনের আয়তন কত, মানে সিলিন্ডারের আয়তন বের করা লাগবে আর কিছুই না। চলো দেখো কি কি বলছে, কি কি ইনফরমেশন দেওয়া আছে অক্সিজেনের ব্যাপারে। অক্সিজেন আছে 20 গ্রাম, 20 গ্রাম অক্সিজেন মানে কয় মোল অক্সিজেন বলো? অক্সিজেন আছে 20 ডিভাইডেড বাই 32 মোল। ঠিক আছে,
গুড। চাপ কত? 72 সেন্টিমিটার পারদ-চাপের সমান। বলো এটাকে কিসে নিতে হবে? নিউটন পার মিটার স্কয়ারে। কেমনে নিবা? 72 সেন্টিমিটার পারদ-চাপকে কিভাবে নিউটন পার মিটার স্কয়ারে নিবা? দেখো 76 সেন্টিমিটার পারদ-চাপ হলো 101.325 নিউটন পার মিটার স্কয়ারের সমান। তাহলে 72 সেন্টিমিটার পারদ-চাপ কত নিউটন পার মিটার স্কয়ারের সমান হবে? 72/76 ইনটু 101.325 এত নিউটন পার মিটার স্কয়ারের সমান হবে। ঠিক আছে। টেম্পারেচার বলা আছে না 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টেম্পারেচার হলো 300 কেলভিন। এখান থেকে কি করবা? ভলিউম বের করবা। কেমনে ভাইয়া? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। তাহলে ভি কি হবে? এনআরটি ডিভাইডেড বাই পি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন ভাইয়া? 20 ডিভাইডেড বাই 32। চলো বসিয়ে দাও। 20 ডিভাইডেড বাই 32, আর এর মান 8.314, টেম্পারেচার 300 কেলভিন। ওকে, চাপ কত? চাপ হলো যেটা 72/76 টাটা 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 মাল্টিপ্লাইড বাই 101.325। ক্যালকুলেট করবেন, রেজাল্ট বের হয়ে যাবে এত মিটার কিউব। ঠিক আছে, সো এটা হলো অক্সিজেন গ্যাসের আয়তন। ওকে, ক্লিয়ার? গুড। এবার কথা বলছে উদ্দীপকে বর্ণিত কার সিলিন্ডারটা অপেক্ষাকৃত ভারী অনুভূত হবে? হোয়াট? কি? উদ্দীপকে কার সিলিন্ডারটা অপেক্ষাকৃত ভারী অনুভূত হবে? ও আচ্ছা, ঠিক আছে, বুঝছি বুঝছি। সো দেখো এখানে আমরা সামি কি করছে? অক্সিজেন ঢুকাইছে 20 গ্রাম, তাই না? তাহলে আমার একটু জানতে হবে যে আফি কতখানি হাইড্রোজেন গ্যাস ঢুকাইছে। কারণ এটা যদি জানতে পারি তাহলে মোটামুটি আমরা মানে একটা কম্পারিজন করতে পারবো। আচ্ছা, আফির ব্যাপারে কি বলা আছে? একই আয়তনের দুইটা সিলিন্ডার, তার মানে এই যে আমি গ নাম্বার আয়তন বের করলাম, মানে ব্যাপারটা দেখো বুঝাই ভালো মতোই বলি। আমার দুইটা পাত্র আছে বা দুইটা সিলিন্ডার আছে, একটার মধ্যে আছে অক্সিজেন, ঠিক আছে, আরেকটার মধ্যে কি আছে? আরেকটার মধ্যে আছে হাইড্রোজেন। ওকে, অক্সিজেন কতখানি আছে বলেই দিছে তোমাকে যে আমি প্রথম সিলিন্ডারে 20 গ্রাম অক্সিজেন দিছি। সো প্রথম সিলিন্ডারের ভিতরে ভর আছে কতখানি? 20 গ্রাম। ওকে, ঠিক আছে। আমার দেখতে হবে সেকেন্ড সিলিন্ডারের ভিতরে কতখানি ভর আছে। এখন তোমার কোয়েশ্চনে বলছে দুইটা সিলিন্ডারের আয়তন সমান, মানে V1 এবং V2 কি সমান। ওকে, V1 এর মান তুমি কিন্তু গ নম্বরে বের করছো। প্রথম সিলিন্ডারের আয়তন, গ্যাসের আয়তন কেমনে বের করে? গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের যে আয়তন ওইটাই গ্যাসের আয়তন। সো আমরা গ নম্বরে বের করছি অক্সিজেন গ্যাসের আয়তন। অক্সিজেন গ্যাসের আয়তন মানে কি? অক্সিজেন গ্যাসকে আমি যে সিলিন্ডারের মধ্যে রাখছিলাম সেই সিলিন্ডারটার আয়তন। দ্যাট মিনস আমার এই যে এটা কি অ্যাকচুয়ালি প্রথম সিলিন্ডারটার আয়তন। তার মানে এই যেটা আমরা একটু মানটা বের করি, মানটা একটু লাগবে এখন আসলে। ঠিক আছে, 20/32 মাল্টিপ্লাই, আচ্ছা এত কষ্ট করে কেন লিখতেছি, চলো 20 মাল্টিপ্লাইড বাই 8.314 মাল্টিপ্লাইড বাই 300 মাল্টিপ্লাইড বাই 76 ডিভাইডেড বাই 32 ইন্টু 72 ইন্টু 101.325 কত আসে? টাটা 0.01624 মিটার কিউব। ঠিক আছে, সো এটা হলো আমাদের সিলিন্ডার গুলোর আয়তন। তাহলে এই যে 2 নাম্বার যে সিলিন্ডারটা ওর আয়তন কি হবে? সেম হবে, তার মানে এটা হবে 0.01624 মিটার কিউব 2 নাম্বার সিলিন্ডারের আয়তন। ঠিক আছে ভাই, 2 নাম্বার সিলিন্ডারের ভিতরে গ্যাসের প্রেসার কত? সেম প্রেসার ভাই, দুইটার মধ্যে 72 সেন্টিমিটার পারদ চাপে আমরা একটাই অক্সিজেন ঢুকাইছি আর একটাই কি করছি? হাইড্রোজেন ঢুকাইছি। ওকে, সো এটার মধ্যে প্রেসারটাও কি সেম। সেই প্রেসারটা কত? প্রেসার হলো ভাইয়া টা 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 কই গেল? 72 সেন্টিমিটার পারদ চাপের সমান। তার মানে 72 ডিভাইডেড বাই 76 মাল্টিপ্লাইড বাই 101.325। ঠিক আছে, এখন এটার তাপমাত্রা কত? টেম্পারেচারও সেম। এই যে দেখো বলেই দিছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের অণুগুলা অক্রম গতিতে ছোটাছুটি করছে, মানে ওইটার তাপমাত্রাও 27, এটার তাপমাত্রাও 27। তাহলে T2 কত হবে? T2 হলো 300 কেলভিন। আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে মোল সংখ্যা বের করা, মোল সংখ্যা থেকে ভর বের করা। ঠিক আছে, তাহলে কি করব? T2 V2 ইজ ইকুয়ালস টু NR T2। তাহলে এখান থেকে N এর মান কেমনে বের হবে? P2 V2 ডিভাইডেড বাই R T2। চলো মান বসাই দিই। P2 মান কত? 72/76, সরি, মাল্টিপ্লাইড বাই 101.325। V2 মান কত? এই যে এটার সমান 0.01624। ঠিক আছে, ডিভাইডেড বাই আর এর মান কত? 8.314। T2 মান কত? 300 কেলভিন, মোস্ট প্রবাবলি না 300 না, হ্যাঁ 300। তাহলে আসতেছে 0.625 মোল। এত মোল হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন না হিলিয়াম? মোস্ট প্রবাবলি হাইড্রোজেন। হাইড্রোজেন, হ্যাঁ, এত মোল কি আছে? হাইড্রোজেন গ্যাস আছে। তাহলে কত ভরের হাইড্রোজেন গ্যাস আছে কেমনে বের করবে? এই মোল সংখ্যা থেকে ভর কেমনে বের করে? W ইজ ইকুয়ালস টু N ইনটু M। ঠিক আছে, মোল সংখ্যা কত? 0.625। হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কত বলো? 2 গ্রাম।
ওকে, তাহলে এখান থেকে এত গ্রাম। চলো এইটা মাল্টিপ্লাইড বাই 2 আছে, এখানে 2 হবে, শূন্যটা বেশি দিয়ে ফেলছি আমি, সরি। হ্যাঁ, 0.625, ঠিক আছে, কত আসে 1.25 গ্রাম। তাহলে প্রথম সিলিন্ডারে ছিল 20 গ্রাম, সেকেন্ড সিলিন্ডারে কি আছে 1.25 গ্রাম। তাহলে কোন সিলিন্ডারটা বেশি ভারী? প্রথম সিলিন্ডার বেশি ভারী, ঠিক আছে, প্রথম সিলিন্ডার বেশি ভারী মনে হবে। বুঝতে পেরেছেন? সহজ জিনিস বাচ্চারা, দেখো পারবে না, একদম সহজ। ওকে, সহজ সহজ ম্যাথ। ফু, ক্লিয়ার ব্রো। এটা একটু জানাও, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, নাহলে আমরা পরেরটায় চলে যাব যদি কনফিউশন না থাকে আর কি, ঠিক আছে? বুঝছো? দেখো 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 বাচ্চারা, ক্লিয়ার? ওকে, কেমিস্ট্রির মতো তাই না? এগুলো কেমিস্ট্রির জিনিসপাতি, এগুলো কেন ফিজিক্সে দিছে আই ডোন্ট নো। ঠিক আছে, দেখ এটা দেখ, এটা আমার মনে হয় না করানোর দরকার আছে। আচ্ছা না, করান লাগবে। কি বলছে দেখ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মিটার কিউব আয়তনের 3 মোল ভরের গ্যাস সহ একটা বেলুন এবং একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে উঠে আসার সময় পানির উপরিতল হতে 10 মিটার গভীরতা। গাইস আরেকবার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মিটার কিউব আয়তনের 3 মোল ভরের গ্যাস সহ একটা বেলুন এবং একটা বায়ু বুদবুদ হ্রদের তলদেশ হতে পৃষ্ঠে উঠে আসার সময় পানির উপরিতল হতে 10 মিটার গভীরতায় বেলুনটা ফেটে গেল কিন্তু বুদবুদটা পৃষ্ঠে পৌঁছালো। বেলুনটার সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 1 মিটার কিউব এবং বায়ুমণ্ডলীয় চাপ এত, ঠিক আছে, পানির সর্বোচ্চ তাপমাত্রা সমান। তোমার প্রশ্ন করছে হ্রদের তলদেশে বেলুনে আবদ্ধ গ্যাসের গতি শক্তি নির্ণয় করো। ও মাই গড, কি বলছে? হ্রদের তলদেশে বেলুনে আবদ্ধ গ্যাসের গতি শক্তি নির্ণয় করো, ঠিক আছে। ওকে, চলেন কেমনে বের করবো দেখি, চিন্তা ভাবনা করি একটু। খেয়াল করো, তোমাকে বলছে এই, তাই না, এই এই এই, ঠিক আছে, ফাইন। তাহলে এখানে আছে আমার কি, পানি হ্রদের মধ্যে। ধরো তলদেশে আমার এই তলদেশের মধ্যে আমার, ধরো কথার কথা, এখানে আমার চাপ হলো P2, আয়তন হলো V2, ঠিক আছে, বেলুনের আর কি। হ্যাঁ, এখন তোমাকে বলছে বেলুনটা হ্রদের উপরিতল থেকে 10 মিটার গভীরে ফাইটে গেছে। তার মানে কথার কথা, এই ডিস্টেন্সটা যদি 10 মিটার হয়, সাপোজ দিস ইজ 10 মিটার, ওকে, এখানে যখন বেলুনটা এসে পৌঁছাইছে তখন সে তার সর্বোচ্চ আয়তনে পৌঁছায় গেছে। কারণ আমার বেলুন যত উপরে উঠবে বেলুনের আয়তন তত বাড়বে, এবং যখন সেই আয়তনটা সর্বোচ্চ আয়তনকে ক্রস করে চলে যাবে তখন বেলুন ফেটে যাবে। সো 10 মিটার গভীরতায় আসছে যখন, তখন সে ফেটে গেছে। তার মানে কি, যখন সেভাবে উঠতে উঠতে 10 মিটার গভীরতায় এসে পৌঁছাইছে তখন সে ম্যাক্সিমাম ভলিউম হিট করে ফেলছে, ঠিক আছে। সে ম্যাক্সিমাম ভলিউমটা কত দেওয়া আছে বোধহয় 1 মিটার কিউব, ঠিক আছে। সে সর্বোচ্চ আয়তন যেটা V1 সেটা হলো 1 মিটার কিউব। এটা কোথায় ঘটছে? উপরিতল থেকে 10 মিটার গভীরে। তাহলে এই জায়গায় চাপ কত হবে? এই জায়গায় পানির চাপ হবে, বায়ুমণ্ডলীয় চাপ দেওয়া আছে না 10⁵ প্লাস 10 মিটার গভীর পানির চাপ, ঠিক আছে। এই তো, তাহলে দেখো দুইটা পয়েন্টে আমরা চাপ আর আয়তন পেয়ে গেছি। এখান থেকে আমরা কিছু একটা বের করব। কিসের ফর্মুলা অ্যাপ্লাই করব? সর্বোচ্চ তাপমাত্রা সমান, ঠিক আছে, বয়েলের সূত্র অ্যাপ্লাই করব। P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। দেখো এখানে আমরা পুরা P2V2টাই বের করব, দরকার আছে কি করব, পুরা P2V2 বের করব। তাহলে P2V2 কত হবে? P2V2 হবে P1V1 এর গুণফলের সমান, ঠিক আছে। P1 এর মানটা কত? এই পয়েন্টে প্রেসার, রাইট, দ্যাট ইজ 10⁵ প্লাস H rho g। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ H? 10, ওকে। তাহলে 10 রো এর মান 1000, g এর মান 9.8, ওকে। P1 এর মান বসাই দিছি। V1 কত? এই পয়েন্টে আয়তন কত? 1 মিটার কিউব, কারণ 10 মিটার গভীরে সে যেহেতু ফেটে যাচ্ছে তাহলে এই পয়েন্টে তার আয়তনটা ম্যাক্সিমাম, ওকে। তাহলে V1 এর মান হলো 1। সো এখান থেকে দেখো P2V2 এর মানটা কত আসে, বের করো। 10⁵ প্লাস 10⁴ ইন্টু 4 ইন্টু 9.8, ওকে। 198,000, ওকে, ঠিক আছে। এখন এটার মধ্যে কি আছে? 3 মোল ভরের, আচ্ছা, গ্যাস সহ একটা বেলুন, ঠিক আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার কত মোল আছে না আছে, ওকে। তুমি কি পাইছো বলো তো? এই যে এই পয়েন্টে চাপ আর আয়তনের গুণফল পাইছো, তাই তো? তুমি কি পাইছো? এই পয়েন্টে চাপ এবং আয়তনের গুণফল পাইছো। তোমার কি লাগবে? এই পয়েন্টে গতিশক্তি লাগবে গ্যাসের, তাই তো? গ্যাসের রৈখিক গতিশক্তি কেমনে বের করে বলো? এই ইকে লিনিয়ারের এই ফর্মুলা মনে আছে? গ্যাসের গতিতত্ত্বের মধ্যে পড়ছিলাম। তুমি অনেকে যেটা করবা, মানে অনেকে এটা করবে, PV is equals to এনআরটি অ্যাপ্লাই করবে, এখান থেকে টেম্পারেচার বের করবে, টেম্পারেচার থেকে গতিশক্তি বের করবে। কি দরকার ভাই? গতিশক্তি সরাসরি ফর্মুলা আছে 3/2 PV, ওকে।
সো এইটা হবে ওই 2 নম্বর পয়েন্টের রৈখিক টোটাল গতিশক্তি। ঠিক আছে, তাহলে 3/2 মাল্টিপ্লাইড বাই, দেখো P2 V2 এর গুণফল কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, 198 3টা 0। চলো গুণ করে দাও 1.5 দিয়ে, কত আসবে? 198 ইন্টু 1.5, 297 3টা 0 জুল। সলভড। ঠিক আছে, এটা আরেকভাবেও করা যায় যে তুমি এখান থেকে প্রথমে টেম্পারেচার বের করতে পারো, দেন টেম্পারেচার থেকে গতিশক্তি বের করতে পারো, একই কাহিনী ভাই, এটা ইজি। ঠিক আছে, এভাবে করাটা ইজি, তুমি ওভাবেও করতে পারো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তোমাকে বলছে হ্রদের তলদেশ হতে উঠে আসা বুদবুদের ব্যাস দ্বিগুণ হওয়া সম্ভব কি? আচ্ছা, এখানে কি বলছে আসলে আমাদেরকে, যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.1 মিটার কিউব আয়তনের 3 মোল গ্যাস পরীক্ষার সময় পানির উপরিতল থেকে 10 ফেটে যায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, পৃষ্ঠে পৌঁছালো বেলুনটা, এটা তো গেল, এটা নিয়ে সমস্যা নেই। আর এখান থেকে আমি যেটা করতে পারি, আচ্ছা হ্রদের গভীরতাটা বের করতে পারি। আমার এখানে হ্রদের গভীরতা বের করা লাগবে। হ্রদের গভীরতা কিভাবে বের করা যায় চিন্তা করো, হ্রদের গভীরতা বের করা এখানে সোজা। ওকে, সমস্যা নেই। দেখো আমরা P2 পেয়ে গেছি না, P2 V2 পেয়ে গেছি না, P2 V2 পাইছি, তাই না? সো এখান থেকে আমরা যেটা করতে পারি, এই পয়েন্ট আয়তনটা ম্যাক্সিমাম আয়তন, বাট সেটা কত সেটা বলে নাই, তাই তো? আচ্ছা সমস্যা নাই, আমরা একটু অ্যাপ্লাই করি। ঘ নাম্বার তো হয়েছে না, ঘ নাম্বার একটু চেষ্টা করি, তারও দেখি ঘ নাম্বারে কি বলেছে। ওকে, আমরা এখান থেকে একটু হ্রদের গভীরতাটা বের করার চেষ্টা করি প্রথমে। সো এই আমাদের হ্রদ, আমরা প্রথমে একটু বেলুনটা নিয়ে অ্যানালাইসিস করি, পরে বায়ু বুদবুদে যাচ্ছি। সো আমার হ্রদের ব্যাপারটা কিরকম ছিল, এরকম কিছু একটা। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। সো আমার এখানে বেলুনটা ছিল 10 মিটার গভীরে, এসে বেলুনটা কি হয়েছে, ফেটে গেছে। ওকে, দ্যাট মিনস এখানে যখন আমরা আসছি তখন বেলুনের যে আয়তনটা সেটা ম্যাক্সিমাম আয়তন 1 মিটার কিউব। ঠিক আছে, এবং এখানকার প্রেসারটাও আমরা জানি, সেটা হলো 10 মিটার পানির প্রেসার প্লাস বায়ুমণ্ডলীয় প্রেসার। এখন তলদেশের যে আয়তন সেটা আমরা জানি না, সেটা জানা কি আসলে ম্যান্ডেটরি? সেটা জানা মনে হয় ম্যান্ডেটরিও না, সমস্যা নেই। ধরো কথার কথা, এখানকার আয়তন হলো V1, ঠিক আছে, এখানকার আয়তন V2, সরি V2, এবং এখানকার প্রেসার কত হবে? দেখো এই হ্রদ যদি H মিটার গভীর হয়, কথার কথা, এই হ্রদটা কি, ধরো কথার কথা H মিটার গভীর, এই হ্রদ যদি H মিটার গভীর হয়, H মিটার গভীরে আমার এখানে বেলুনের চাপ কত হবে বলো তো? H রো জি প্লাস বায়ুমণ্ডলীয় প্রেসার। ঠিক আছে, এটাই তো হবে। এখান থেকে তুমি চাইলে P1 ও বের করতে পারো, আলটিমেটলি আমরা আগের ম্যাথে বের করে রাখছি। সো P2 এবং V2 এই গুণফলটা কত হবে? এই যে আগের ম্যাথে বের করছিলাম, P2 V2 হবে 198 3টা 0। কত হবে? 198 3টা 0। ঠিক আছে, এখান থেকে দেখো আমার V2 যেটা, V2টা হলো এই তলদেশে আমার বেলুনের আয়তন। আচ্ছা একটা মিনিট, বেলুনের আয়তন দিয়ে তো আমার কোনো লাভ নাই। একটা মিনিট, এখানে কিছু একটা হবে, দাঁড়াও আমি আর একটা বার পড়ি। 30 এত আয়তনের 3 মোল গ্যাসের, আরে দূর, তলদেশের আয়তন তো দোয়াই আছে। আরে ভাই দ্যাট হুদাই হুদাই হুদাই, এই তলদেশের আয়তন দিয়ে দিছে না, দিয়ে দিছে তো, সেটা কত? এই যে দোয়া আছে 0.1 মিটার কিউব, দ্যাট কত? 0.1 মিটার কিউব। হুদাই প্যানিক করতেছিলাম। চলো এখান থেকে আমরা মান বসাই দিই। P2 মানে কি, H রো জি মাল্টি প্লাস 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, H মিটার গভীর পানির চাপ প্লাস হলো বায়ুমণ্ডলীয় চাপ। V2 কত ভাইয়া? V2 হলো 0.1 মিটার কিউব ইজ ইকুয়ালস টু 198, একটা দুইটা তিনটা। এখান থেকে চলেন আমরা একটু H এর মানটা বের করি, মানে হ্রদের গভীরতাটা বের করি। সেটা কত আসবে? 198, 1 2 3 4টা 0, কারণ 0.1 এই পাশে নিয়ে আসবো, মাইনাস 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই রো, মানে হলো 1000 ডিভাইডেড বাই 9.8। হ্রদের গভীরতা কত আসছে? 191.84 মিটার। ঠিক আছে, এখন এই গভীরতা অতিক্রম করে উপরে উঠছে কে? একটা বায়ু বুদবুদ। ঠিক আছে, ওই একই হ্রদের মধ্যে কিন্তু আমরা একটা বায়ু বুদবুদকে উপরে উঠাইছি। সো আমাদের কাছে একটা বায়ু বুদবুদ আছে, যে কি করছে, এই হ্রদের এই এত মিটার উপরে উঠছে। ঠিক আছে, মানে একদম উপরিতলে উঠে গেছে। ওকে, এরকম সে এখানে এসে পৌঁছাইছে, সে এখানে ছিল, এখানে যখন ছিল তার আয়তন ছিল V1, তার এখানে চাপ ছিল P1 ইজ ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি, যেখানে H এর মানটা হলো 191.84। ওকে, এবং যখন সে উপরে যাবে তখন তার আয়তন হলো, ধরো কথার কথা V2, এবং এখানে চাপ কত? জাস্ট বায়ুমণ্ডলীয় চাপ 10 টু দি পাওয়ার 5। আমাকে প্রশ্ন করছে যে বেলুনের বায়ু বুদবুদের আয়তন দ্বিগুণ হবে নাকি হবে না, মানে আমার বায়ু বুদবুদটা যখন তলদেশ থেকে উপরে গিয়ে পৌঁছাবে তখন সেটার আয়তন কি তলদেশের আয়তনের
ডাবল হবে নাকি হবে না, এটা হলো আমার বের করা লাগবে। ঠিক আছে, সো এটা আমরা কেমনে বের করতে পারি ভাইয়া, ওই যে আবার সেম P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, P1 V1 P2 V2, এখান থেকে আমার V2 বের করা লাগবে, V1 মাল্টিপ্লাইড বাই P1 ডিভাইডেড বাই P2। তাহলে V1 P1 এর মান কত, দেখো P1 এর মান কত, এই যে এটা 10 টু দি পাওয়ার 5 প্লাস এইচ রো জি, এইচ এর মান কত, এই যে 191.84, রোর মান 1000, জি এর মান 9.8। ঠিক আছে, মানে এখানে এইচ রো জির মান বসাইছে, এইচ এর মান 191.84, রো এর মান 1000 আর জি এর মান 9.8 ডিভাইডেড বাই P2, P2 হলো জাস্ট উপরিতলের প্রেসার 10 টু দি পাওয়ার 5। সো ক্যালকুলেট করো, মাল্টিপ্লাইড বাই 1000 ইন্টু 9.8 প্লাস 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, কত আসছে ভাই রে ভাই, 19.8 V1। আয়তন দ্বিগুণ কেন, দ্বিগুণেরও বাপ হয়ে যাবে। ঠিক আছে, সো আয়তন কত গুণ হবে, আয়তন 19.8 গুণ হবে। ওকে, সহজ জিনিস, দেখো বুঝছো, V1 কিন্তু দোয়াই ছিল, তলদেশে বেলুনের যে আয়তন সেটা দোয়া ছিল, ওখান থেকে আমরা প্রথমে গভীরতা বের করব, মানে তলদেশের বেলুনের আয়তন থেকে আমরা কি করব, প্রথমে হ্রদের গভীরতা বের করব, দেন ওই গভীরতা দিয়ে মেজার করব যে আমার বায়ু বুদবুদটা তলদেশ থেকে উপরে গেলে আয়তন কয় গুণ হয়। ঠিক আছে, দেখো কাহিনী ক্লিয়ার। দাদা কেমন আছেন, ভালো আছি রে, কেমন আছিস, ভালো আছি, আমি ভালো আছি। এই কাহিনী ক্লিয়ার কিনা বাচ্চারা, দেখো 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 দেখো, পারবা নাকি, দেখো এগুলো তোমাদেরই পারা উচিত ছিল, ওকে, বাট তাও একটা বার দেখে নাও, এরপর কয়েকটা হোমওয়ার্ক দিব। এত কঠিন, কঠিন কই বেটা, এখানে জাস্ট মানে তোর প্রথমে বেলুনের ইনফরমেশন দিয়ে গভীরতা বের করতে হবে, দেন গভীরতা ইউজ করে আয়তন বের করতে হবে। ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, কঠিন না, ক্লিয়ার, ওকে, পারবো। ঠিক আছে, নেক্সট কি বলছে, এটা তোমরা আসলে পারা উচিত, বাট তাও একবার দেখাই দেই। দেখো 7 নাম্বারটা, হ্রদের তলদেশ হতে উপরিতলে উঠে আসা একটা বায়ু বুদবুদের আয়তন দ্বিগুণ হয়। ঠিক আছে, হ্রদের পৃষ্ঠে বায়ুর চাপ ও তাপমাত্রা যথাক্রমে এত এবং এত, হ্রদের গভীরতা 69 মিটার। প্রশ্ন করছে হ্রদের তলদেশে তাপমাত্রা কত, তার মানে এখানে কি হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। প্রশ্নে যেহেতু বলছে হ্রদের তলদেশে তাপমাত্রা কত, তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। তাহলে ফর্মুলা P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে এই হলো আমার হ্রদ। ঠিক আছে, হ্রদের ভিতরে কি আছে ভাইয়া, পানি আছে ভাইয়া, কতখানি গভীর সেটা তো বলছে কি, সেটা তো বলার কথা, 69 মিটার। ঠিক আছে, সো আমাদের এইচ এর মান, ওকে ফাইন। সো আমার নিচে তলদেশে এখানে বেলুন ছিল, সেটা উঠছে কোথায়, এখানে উঠছে। ওকে, তোমাকে বলছে উপরে উঠে আসে আয়তন দ্বিগুণ হয়েছে, তার মানে নিচে আয়তন আমি ধরলাম V1, উপর আয়তন ধরো V2, তাহলে V1 কি, V2 কি হবে, টুয়াইস V1, কারণ উপরে ওঠার কারণে আয়তনটা দ্বিগুণ হয়েছে। ওকে, তলদেশে যে প্রেসার সেটা ধরো P1 এবং উপরিতলে যে প্রেসার সেটা ধরো P2, তলদেশে যে তাপমাত্রা সেটা ধরো T1, উপরিতলে যে তাপমাত্রা সেটা ধরো T2। ওকে, আমার T1টা বের করতে হবে, ফর্মুলা কি, P1 V1 বাই T1 ইজ ইকুয়ালস টু P2 V2 বাই T2। আমার কি লাগবে, তলদেশের তাপমাত্রা T1, তাহলে T1 হবে P1 V1 বাই P2 V2 মাল্টিপ্লাইড বাই T2। ঠিক আছে ভাইয়া, V1 বাই V2 কত হবে, V1 বাই V2 হবে হাফ, তাই না, কারণ V2 মানে টুয়াইস V1, নিচে বসে দিলে নিচে একটা 2 থাকবে। P1 এর মান কত হবে বলো, P1 হলো তলদেশের প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এক্সট্রা পানির চাপ, 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি, এটা হবে P1। ওকে, V1 বসানোর দরকার নেই, কারণ V1 V2 এর সাথে যে কাটাইট যাবে নিচে একটা 2 থাকবে। T1 কত, T2 কত, T2 হলো কত 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 30 ডিগ্রি সেলসিয়াস, মানে 303 কেলভিন। ওকে, T2 কত, T2 হলো 303 কেলভিন। ওকে, গুড, ডিভাইডেড বাই, আসেন এবার P2 এর মান কত হবে, P2 হলো জাস্ট উপরিতলের প্রেসারটা, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 5, আর নিচে থাকবে একটা 2 ওই V1 আর V2 এর কাটাকাটিতে। ঠিক আছে, সো এখানে তুমি জাস্ট মান বসাবা, সব মানই তো দেওয়া আছে, একদম খালি বসাই দিবা, 10 টু দি পাওয়ার 5 প্লাস H রো জি। ওকে, ঠিক আছে, ওকে ফাইন, মাল্টিপ্লাইড বাই 303 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5, কত আসে 11। আস্তাগফিরুল্লাহ, টেম্পারেচার বেশি আসছে, টেম্পারেচার কি বেশি আসবে তলদেশে, তলদেশে গেলে, আচ্ছা হ্যাঁ বেশি তো আসতেই পারে, এটা আসলে ডিপেন্ড করে, আমি আরেকটা বার ক্যালকুলেট করি ধরো, এইচ রোজি, তাই না, এইচ হলো আমার, হ্যাঁ ঠিক আছে, 1000 ইন্টু 9.8 প্লাস 10 টু দি পাওয়ার 5। আচ্ছা হ্যাঁ, টেম্পারেচার বেশি আসবে, মানে এই ম্যাথের জন্য বেশি আসবে, ঠিকই আছে, কিছু করার নাই। ঠিক আছে, 1164.3 কেলভিন। ওকে,
সো এটা আসবে আমাদের হ্রদের তলদেশের তাপমাত্রা। ওকে, আর ঘ নম্বরে বলছে যেহেতু বায়ু বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে এসে পৌঁছায়, এতে বায়ু বুদবুদের গড় বর্গবেগের মানে বর্গমূল গড় বর্গবেগ মানে কি সিআরএমএস, ঠিক আছে। তোমাকে বলছে সিআরএমএস কতখানি চেঞ্জ হবে। ওকে, তাহলে দেখো আমার উপরে আসার কারণে টেম্পারেচার হচ্ছে 303 কেলভিন, যখন তলদেশে ছিল তখন টেম্পারেচার ছিল 1164.3 কেলভিন। এখানে কত মোল গ্যাস ইউজ করছি সেটা বলে নাই, তাই না? সো আমরা ধরে নিলাম এন মোল বা 1 মোল ধরে ম্যাথ করতে পারো, মানে তুমি আইদার 1 মোল বা এন মোল ধরে ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সো চলো আমরা একটু সিআরএমএস টা বের করি। ঘ নাম্বারে আসো। তাহলে এই ছিল আমার হ্রদের উপরিতলে টেম্পারেচার হলো 303 কেলভিন এবং নিচে টেম্পারেচার কত 1100 কত ভাইয়া 64 না কত 1164.3, ঠিক আছে কেলভিন। আর উপরিতলে কত, উপরিতলে হলো 303 কেলভিন। ওকে, তাহলে বলো তো ভাইয়া তলদেশে সিআরএমএস কত হবে? এই ধরো কোন একটা নির্দিষ্ট গ্যাস যার আণবিক ভর হলো m, তার তলদেশে সিআরএমএস কত হবে? সিআরএমএস 1 ইজ ইকুয়ালস টু √3RT1 ডিভাইডেড বাই m। সিআরএমএস এর ফর্মুলা। উপরিতলে সিআরএমএস কত হবে? উপরিতলে সিআরএমএস হবে CRMS2 ইজ ইকুয়ালস টু √3RT2 ডিভাইডেড বাই m, ঠিক আছে। সিআরএমএস এর পরিবর্তন কত হবে? দেখো নিচে টেম্পারেচার বেশি, সিআরএমএস অবশ্যই নিচে বেশি হবে, তাহলে সিআরএমএস নিচ থেকে উপরে উঠলে কি হবে? হ্রাস পাবে। সো যখন আমরা নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠব তখন কি হবে? সিআরএমএস হ্রাস। ওকে, কি হবে? সিআরএমএস হ্রাস পাবে। কতখানি হ্রাস পাবে চলো দেখি ভাইয়া, সিআরএমএস কতখানি হ্রাস পায়? হ্রাস অফ সিআরএমএস কত হবে? √3RT1 ডিভাইডেড বাই m মাইনাস √3RT2 ডিভাইডেড বাই m, ঠিক আছে। নিচে রুট এমটা কমন নাও, নিচে রুট এমটা কমন নিলে কি আসবে? √3RT1 মাইনাস √3RT2, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা হলো আমার সিআরএমএস এর পরিবর্তন। তোমার বলছে পার্সেন্টেজ অফ সিআরএমএস এর পরিবর্তন, তাহলে পার্সেন্টেজ অফ সিআরএমএস হ্রাস কত হবে বলো? কত পার্সেন্ট সিআরএমএস আমার হ্রাস পাবে বলো? যতখানি হ্রাস পেয়েছে ডিভাইডেড বাই আদিমান। ওকে, শুরুতে সিআরএমএস কত ছিল তলদেশে? যে এটা ছিল শুরুর সিআরএমএস এবং হ্রাস পাইছে এতখানি, তাহলে উপরে হ্রাস √3RT1 মাইনাস √3RT2 ডিভাইডেড বাই √m, এবং আদিমানটা কত ছিল? এটা ছিল আদিমান, মানে আদিমান দিয়ে ভাগ করে দিতে হবে √3RT1 ডিভাইডেড বাই √m। সো √m বাদ চলা যাবে, উপরে কি থাকবে? উপরে থাকবে √3RT1 মাইনাস √3RT2 ডিভাইডেড বাই √3RT1, ঠিক আছে, একদম সহজ। তাহলে দেখি ভাই কত আসে? √T2/T1 অ্যাকচুয়ালি T2 এর মান কত আমার? T2 হলো 303, সরি হ্যাঁ, ডিভাইডেড বাই হোয়াট? ডিভাইডেড বাই T1 কত? ধরো উপরে হলো কত T2 303, নিচে হলো √1164.3, ঠিক আছে। ওকে, 1 মাইনাস অ্যান্সার, তাহলে হলো তোমার 48.98%। ওকে, সিআরএমএস এত পার্সেন্ট হ্রাস পাবে, 48.98% আমার সিআরএমএস ভেলোসিটি হ্রাস পাবে। দেখো বুঝছো কিনা ক নাম্বারটা? সুন্দর ম্যাথ কিন্তু, হ্যাঁ দেখো তো, এই বুঝছো? দেখো সিআরএমএস নিচ থেকে উপরে কমে যাবে কিভাবে বুঝবো? টেম্পারেচার দিয়ে, টেম্পারেচার যেখানে বেশি ওখানে সিআরএমএস বেশি, ঠিক আছে, সেম গ্যাস না? দেখো বুঝছি, বাকিরা মানে আপনার এগুলো ভাঙ্গা ভাঙ্গা মান বের করেও করতে পারেন, ঠিক আছে, আমি তো একবারই লিখে দিছি, তোমরা আলাদা আলাদা করে করতে পারো, সমস্যা নেই। ওকে, বাকিদের কি অবস্থা? বুঝছি, ঠিক আছে। আর বাকিরা, আর বাকিদের কি মনে হচ্ছে বলেন? বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি বলে তো? বুঝছি। ওকে, নেক্সট চলো কি বলছে? আহা, আবার শুরু হয়েছে এই ম্যাথ, আহারে ইস, এই যে আসল ম্যাথ শুরু হইলো, ঠিক আছে। চলো, ও মাই গড, কলম পড়ে গেছে কেন? চলো গাইস শুরু করি। দেখো কোন এক স্থানে, এই সবগুলো ম্যাথ সেম টাইপ, হ্যাঁ এখানে সব ম্যাথ সেম টাইপ, আমরা এক মানে 2টা বা 3টা সৃজনশীল আসলে এই রিলেটেড সলভ করলেই এনাফ। চলো, কোন এক স্থানে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে, শিশিরাঙ্ক এত, 24, 12, 11 তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে। তোমাকে বলছে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের ধ্রুবক এত। তোমাকে বলছে সিক্ত বাল্বের পাঠ কত। চলো একদম সহজ, দেখো কি দেওয়া আছে, শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে, ওটা হলো θ1 মানে 24 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। ওকে,
তোমাকে শিশিরাঙ্ক দেওয়া আছে মানে থিটা জি দেওয়া আছে, সেটা কত 11.5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। রুম টেম্পারেচারে বা থিটা 1 তাপমাত্রায় গ্লেসার ধ্রুবক দেওয়া আছে, সেটা কত 1.72। আমার কি লাগবে, সিক্ত বাল্বের তাপমাত্রা বা থিটা 2টা লাগবে। ফর্মুলা কি ছিল, থিটা 1 মাইনাস থিটা জি ইজ ইকুয়ালস টু জি মাল্টিপ্লাইড বাই থিটা 1 মাইনাস থিটা 2। সো থিটা 2 উইল বি থিটা 1 মাইনাস থিটা 1 মাইনাস থিটা জি ডিভাইডেড বাই জি, ঠিক আছে। চলো মান বসাই দাও। থিটা 1 মাইনাস থিটা জি কত 24 মাইনাস 11.5 ডিভাইডেড বাই জি এর মান কত 1.72। ওকে, থিটা 1 থেকে এটা মাইনাস করে দাও, 24 মাইনাস অ্যান্সার কত আসে 16.73, ঠিক আছে। সলভড, একদম সহজ। ওকে ওকে, এবার ঘ নাম্বার আসো। উল্লিখিত স্থানে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়া সম্পর্কে মন্তব্য করো। সেম কোয়েশ্চেনই আসবে তোমার পরীক্ষাতেও, তুমি যে বছর এইচএসসি পরীক্ষা দিবা এখানেও সেম কোয়েশ্চেনই আসবে, আগেই বলে রাখতেছি। এটা বের করার সবচেয়ে সহজ উপায় কি বলো, রিলেটিভ হিউমিডিটি মানে কি, উপর আগে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ। আমার রুম টেম্পারেচার কোনটা ভাই, আমার হাইগ্রোমিটারে শুষ্ক বাল্ব যে রিডিংটা দিবে ওইটাই আমার রুম টেম্পারেচার। হাইগ্রোমিটারে শুষ্ক বাল্বের রিডিং কত দেওয়া আছে ভাইয়া 24 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এইটা আমার রুম টেম্পারেচার। আর শিশিরাঙ্ক দেওয়া আছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে উপরে কি বসবে শিশিরাঙ্কে বা 11.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে কি বসবে 24 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে। সো ফর্মুলা আমাদের একটাই, এটাই লাগে সবচেয়ে বেশি, রিলেটিভ হিউমিডিটির আর এফ ইজ ইকুয়ালস টু উপরে কি, উপরে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, ঠিক আছে, শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, আর নিচে কি, নিচে হলো রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচার কোনটা কেমনে বুঝবো, আমার শুষ্ক বাল্ব যে টেম্পারেচারটা শো করবে হাইগ্রোমিটারে সেটাই আমার রুম টেম্পারেচার, ঠিক আছে। তাহলে রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ, ওকে, মাল্টিপ্লাইড বাই 100%। ওকে, এখন শিশিরাঙ্কের তাপমাত্রা দেওয়া আছে কত 11.5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে উপরে কি বসাইতে হবে 11.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, উপরে কি বসবে 11.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে ভাইয়া, আর নিচে কি বসবে বলো, শিশিরাঙ্কের রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ। রুম টেম্পারেচার কত দেওয়া আছে 24 ডিগ্রি সেলসিয়াস, তার মানে নিচে বসবে 24 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, দেখেন 24 ডিগ্রি সেলসিয়াসের যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। কোথায় দেওয়া আছে, এই যে দেখো 24 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ হলো এইটা, সরাসরি দেওয়া আছে। কিন্তু 11.5-এরটা সরাসরি দেওয়া নাই, তোমাকে 10-এরটা দিয়ে দিছে আর 12টা দিয়ে দিছে। এখান থেকে তোমার 11টা বের করতে হবে কেমনে, লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে। তোমাদের আগেও পড়িয়েছিলাম, আজকে আরেকবার পড়িয়ে দিচ্ছি। দেখো তোমাকে 10-এ দিয়ে দিছে কত, সরি 11 আর 12তে দিয়ে দিছে। 11তে দিয়ে দিছে কত, 11তে হলো ওইটা আর 12তে হলো এইটা, ঠিক আছে। তাহলে দেখো 11 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত ভাইয়া 9.9 ইন্টু 10⁻³ ঠিক আছে, এত মিটার পারদচাপের সমান। 12 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত, 12 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বাষ্পচাপ 10.52 ইন্টু 10⁻³ 10.52 ইন্টু 10⁻³ মিটার। ওকে, আমার লাগবে কি, আমার লাগবে 11.5 ডিগ্রি সেলসিয়াসে। দেখো আমি যখন 11 থেকে 12তে গিয়েছি মানে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছি, যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি সম্পৃক্ত বাষ্পচাপ কতখানি বাড়ছে বলো, সম্পৃক্ত বাষ্পচাপ বৃদ্ধি পেয়েছে 0.62 ইন্টু 10⁻³ মিটার। ওকে, যখন আমি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করছি তখন সম্পৃক্ত বাষ্পচাপ এতখানি বাড়ছে। 11 থেকে 11.5-এ যাওয়ার জন্য আমার তাপমাত্রা কতখানি বাড়ানো লাগবে, দেখো তোমার কি লাগবে 11.5-এর সম্পৃক্ত বাষ্পচাপ, তাই না। সো 11 থেকে 11.5-এ যাওয়ার জন্য তাপমাত্রা কতখানি বৃদ্ধি করতে হবে 0.5 ডিগ্রি সেলসিয়াস। সো তুমি দেখবা 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে সম্পৃক্ত বাষ্পচাপ কতখানি বৃদ্ধি পায়। তো যখন আমি তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতেছি তখন কি হচ্ছে, সম্পৃক্ত বাষ্পচাপ 0.62 ইন্টু 10⁻³ মিটার বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এখন আমি দেখব তাপমাত্রা যদি 0.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তখন সম্পৃক্ত বাষ্পচাপ কতখানি বাড়ে, 0.62 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1 মাল্টিপ্লাইড বাই 0.5, এতখানি বাড়বে। চলো কত হয়, 0.62 মাল্টিপ্লাইড বাই 0.5 মানে 0.31 ইন্টু 10⁻³ মিটার।
ওকে, এতখানি বাড়বে 11 থেকে যখন তুমি তাপমাত্রা 0.5 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা সম্পৃক্ত বাষ্পচাপ এতখানি বাড়বে। কত হবে বলো তাহলে? 11.5-এ সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? 11.5-এ সরি 11.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? 11তে যেটা ছিল প্লাস 0.5 তাপমাত্রা বৃদ্ধি করার কারণে চাপ যতখানি বৃদ্ধি পাইলো। 11তে তো অলরেডি একটা এক্সিস্টিং প্রেসার ছিল, তারপর তুমি 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছো, তার জন্য চাপ কিছুটা বাড়ছে। তাহলে নতুন চাপ কি হবে? আগে যেটা ছিল প্লাস যতখানি বৃদ্ধি পাইছে, আগে ছিল 9.9 ইন্টু 10⁻³ এবং বৃদ্ধি পাইছে 0.31 ইন্টু 10⁻³ দ্যাট মিনস কত হচ্ছে? 10.21 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, তাহলে এটা 11.5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ বসিয়ে দাও। 10.21 ইন্টু 10⁻³ এবং 24-এ সম্পৃক্ত বাষ্পচাপ কোয়েশ্চেনে দেওয়া আছে 22.38 ইন্টু 10⁻³। ঠিক আছে, এখান থেকে আপনি রিলেটিভ হিউমিডিটি বের করে ফেলেন, দেখেন কত আসে। 10.21 ডিভাইডেড বাই 22.38 কত আসতেছে? 45.62, মানে আরামদায়ক আবহাওয়া। ঠিক আছে, 40 থেকে 60-এর মধ্যে থাকলে আরামদায়ক, তাহলে ওয়েদার কেমন? আরামদায়ক। ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কিনা? সহজ জিনিস একদম। ঠিক আছে, দেখো 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 বুঝছি কিনা? ক্লিয়ার? এই টাইপের ম্যাথ আসবে এইচএসসি পরীক্ষায়, এখনই বলে দিচ্ছি ভাই, বোর্ডে আসবে এই ম্যাথ। ঠিক আছে, সো এটা পারা লাগবেই তোমার যেমনিই হোক। দেখো ভাই ঘনীভবনের ম্যাথে প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ আসবে, সমস্যা নেই, সামনে আসবে। আগে এটা করে নিই, যেগুলো আছে করে নিয়ে আসবে, সমস্যা নেই। ওকে, দেখো ইয়াস ক্লিয়ার, ওকে ক্লিয়ার দাদা, ঠিক আছে বুঝছি। ওকে নাইস গাইস, নেক্সট ম্যাথ কি বলেছে? আহা ইস, দেখো তো এটা কি আমার করে দেওয়া লাগবে? বলো তোমরা পারবা না করে দিব? বলো। দেখো তোমাকে কোন একটা স্থান দিয়ে দিছে, সেই স্থানের শুষ্ক বাল্বের পার্ট দিয়ে দিছে, সিক্ত বাল্বের পার্ট দিয়ে দিছে, গ্লেইসার ধ্রুবক দিয়ে দিছে। ঠিক আছে, তোমাকে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে, দিয়ে বলছে ওই দিন ঢাকায় শিশিরাঙ্ক কত ছিল। ওই তথ্যের উপর ভিত্তি করে কোন ব্যক্তি অধিকতর স্বস্তি বোধ করবে, মানে ঢাকায় বেশি স্বস্তি বোধ হবে নাকি দিনাজপুরে? তোমার কাজ কি? দুইটা জায়গার শিশিরাঙ্ক বের করা, দুইটা জায়গার আপেক্ষিক আর্দ্রতা বের করার কিছু না। ঠিক আছে, তোমার কাজ কি হবে? দুইটা জায়গার শিশিরাঙ্ক বের করতে হবে, দুইটা জায়গার আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আমি একটা করে দেখাই, ঢাকারটা করে দেখাই। ঢাকারটা করলে আসলে রাজশাহী দিনাজপুরেরটা বের করার কোনো ব্যাপার না, সেম প্রসিডিউর। ওকে, সো গতে আমাদেরকে বলেছে ঢাকার শিশিরাঙ্ক নির্ণয় করা। আমি এখানে লিখলাম ফর্মুলা কি? θ1 মাইনাস θg, জি মাল্টিপ্লাইড বাই θ1 মাইনাস θ2। বলো ঢাকায় আমার θ1 এর মান কত? শুষ্ক বাল্বের পাঠ 28.6। ঠিক আছে, কত? 28.6। ঢাকার শিশিরাঙ্ক আমরা বের করব, সো θgটা অ্যাকচুয়ালি আমরা বের করব। ওকে, ঢাকায় গ্লেসার ধ্রুবক কত? 1.664। কত ভাইয়া? 1.664। ওকে, θ1 মাইনাস θ2, θ1 হলো এইটা, θ2 হলো এইটা, তাহলে 28.6 মাইনাস 20। ওকে, সো এখান থেকে আমরা θg বের করে আনতে পারি। ঢাকার শিশিরাঙ্ক θg ইজ ইকুয়ালস টু হোয়াট? চলো বের করা যাক। 28.6 মাইনাস 20 মাল্টিপ্লাইড বাই 1.664। ওকে, আর 28.6 মাইনাস অ্যান্সার কত আসে? 14.29। ওকে, 14.29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হলো আমাদের ঢাকার শিশিরাঙ্ক। এটা ছিল গ নাম্বার কোয়েশ্চেন। আর ঘ নাম্বার বলছে উদ্দীপকে কোথায় স্বস্তি বোধ করবে, এর জন্য আমার কি করতে হবে? দুই জায়গায় রিলেটিভ হিউমিডিটি বের করা লাগবে। সো আমরা যেটা করব, ঢাকার শিশিরাঙ্ক বের করছি, এই ইনফরমেশন ইউজ করে আমরা ঢাকার রিলেটিভ হিউমিডিটি বের করি। সিমিলার প্রসিডিউরে তুমি দিনাজপুরেরটাও বের করতে পারবা। প্রথমে দিনাজপুরের শিশিরাঙ্ক বের করা লাগবে, সেম ফর্মুলা, সব ডেটাই দেওয়া আছে। দেন ওখান থেকে দিনাজপুরেরও রিলেটিভ হিউমিডিটি বের করতে হবে। ঠিক আছে, চলেন গাইস তাহলে আমরা করি একটু ঢাকারটা। দেখো ঢাকার রিলেটিভ হিউমিডিটি কত হবে? উপরে কি বসবে বলো? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ। ঢাকার শিশিরাঙ্ক কত? 14.29। তার মানে উপরে বসবে 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আয় হায় কিলো, সরি, ব্যাক আসলে খুবই লো ইন্টেলেকচুয়াল একটা স্মার্ট বোর্ড, যাই হোক বুঝে না। চলো উপরে কি বসবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। শিশিরাঙ্কটা কত ঢাকায়? 14.29। তার মানে উপরে বসবে 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, এইটা বসবে উপরে। নিচে কি বসবে বলো? নিচে বসবে রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ। ভাই ঢাকায় রুম টেম্পারেচার কত? ঢাকায় শুষ্ক বাল্বের যে তাপমাত্রা বা শুষ্ক বাল্বের যে পার্ট, ওইটাই ঢাকার রুম টেম্পারেচার, মানে 28.6 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে নিচে কি বসবে ভাইয়া?
28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ওকে, মাল্টিপ্লাইড বাই হোয়াট? মাল্টিপ্লাইড বাই 100%। আহারে হাতের লেখা, মাল্টিপ্লাইড বাই কি? 100%। তাহলে আমার দুইটা তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ লাগবে, একটা হলো 14.29 আর একটা কিসে, আর একটা হলো 28.6। এখন 14.29টা কেমনে বের করবা? শুনো, এটা বের করার নিয়ম আসলে খুব সহজ। তুমি যেই তাপমাত্রাটাই বের করতে চাও, তুমি দেখবা তার ইমিডিয়েট নিচের কোন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে আর তার ইমিডিয়েট পরের কোন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। 14.29 তো অবশ্যই দেওয়া নাই, তো তুমি দেখবা 14-র ইমিডিয়েট ছোট কোন তাপমাত্রাটা দেওয়া আছে। চলো, 14-র ইমিডিয়েট ছোট কোন তাপমাত্রাটা দেওয়া আছে? এই যে দেখো 14টা দেওয়া আছে, মানে যে আমার 14.29 তো দেওয়া নাই, এটার ইমিডিয়েট ছোট কোনটা? 14, এটা দেওয়া আছে। আর এইটার ইমিডিয়েট বড় কোনটা? 14.29 এর ইমিডিয়েট বড় হলো 16। কই গেল? কোথায় গেলাম আমি? এই যে 16। তাহলে আমাকে 14টা দিয়ে দিছে, 16টা দিয়ে দিছে। এই দুইটা ইউজ করে 14.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। সিমিলারলি ঢাকার রুম টেম্পারেচার কত? 28.6। 28.6টা তো দেওয়া নাই, আমার দেখতে হবে 28.6 এর ইমিডিয়েট নিচের কোনটা দেওয়া আছে, ইমিডিয়েট বড় কোনটা দেওয়া আছে। তাহলে 28.6 এর ইমিডিয়েট নিচে দেওয়া আছে 28 আর ইমিডিয়েট বড় দেওয়া আছে 30। তো এই দুইটা ইউজ করে আমার কি করতে হবে? 28.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। ঠিক আছে, কাজ খুব সহজ। তাহলে চলো, প্রথমে 14-র জন্য আমার 14 আর 16টা লাগতেছে। তাহলে আমার লাগতেছে কি? 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, এবং 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। বলো 14তে কত, 16তে কত? 14তে হলো ভাইয়া এই যে এটা 11.99 মিলিমিটার। কত? 11.99 মিলিমিটার। আর 16তে কত? 13.63 মিলিমিটার। 13.63 মিলিমিটার। ঠিক আছে, তো দেখো আমার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে কতখানি? তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। এই 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে আমার সম্পৃক্ত বাষ্পচাপ কতখানি বৃদ্ধি পেয়েছে? বলো, 1.64 মিলিমিটার পারদচাপের সমান বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, খেয়াল করো, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত বাষ্পচাপ বাড়ছে 1.64 মিলিমিটার পারদচাপের সমান। আমার কোন তাপমাত্রাটা লাগবে? 14.29। 14 থেকে তাপমাত্রা কতখানি বাড়লে 14.29 হয়? 0.29 ডিগ্রি সেলসিয়াস বাড়লে। তাহলে আমরা দেখব 0.29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেলে সম্পৃক্ত বাষ্পচাপ কতখানি বাড়ে? 1.64 ইন্টু 0.29 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে 1.64 ইন্টু 0.29 ডিভাইডেড বাই 2 কত? 0.2378 মিলিমিটার পারদচাপ। ঠিক আছে, এতখানি কি হবে? বৃদ্ধি পাবে। তাপমাত্রা যদি তুমি 14 থেকে এতখানি বাড়াও, তাহলে আমার গ্যাসে যে সম্পৃক্ত বাষ্পচাপ সেটা এতখানি বৃদ্ধি পাবে। তাহলে 14.29 সম্পৃক্ত বাষ্পচাপ হবে কত? আগে যেটা ছিল, মানে 14তে যেটা ছিল 11.99 প্লাস এই 0.29 বৃদ্ধি করার জন্য চাপ যতখানি বৃদ্ধি পাইছে, মানে 0.24 লিখলাম একবারে। ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেট হিসাব আর কি। তাহলে কত হচ্ছে? 12.23 মিলিমিটার পারদচাপ। তাহলে এইটা হলো আমার 14.29 সম্পৃক্ত বাষ্পচাপ। একটা মান পেয়ে গেছি, আর একটা মান লাগবে 28.6 লাগবে। এটা বের করার জন্য কি করতে হবে? 28 এবং 30 নিতে হবে। 28 সম্পৃক্ত বাষ্পচাপ এইটা, 30 সম্পৃক্ত বাষ্পচাপ এইটা, এই দুইটা লাগবে। তাহলে 28 এবং 30, চলো এখানে লিখে দিচ্ছি। 28 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ 28.65 মিলিমিটার। ঠিক আছে, 30 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ কত? লেটস ফাইন্ড আউট। 30 হলো 3.5 আর হলো 31.83। ঠিক আছে, এখানে হবে 3.5 আর ওখানে হবে 31.83। ঠিক আছে, ওকে, চলো তাহলে এখানেও কি হয়েছে? 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ছে। এই 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে চাপ কতখানি বৃদ্ধি পাইছে ভাইয়া? এখানে বৃদ্ধি পেয়েছে 3। আয় হায়, অনেক বাইরে গেছে ভাই, 8, তাই না? 8, 4, 3.48 মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং, 3.48 মিলিমিটার চাপ বৃদ্ধি পাইছে। ওকে, তার মানে আমরা তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি, তার জন্য আমার চাপ বাড়ছে 3.48 মিলিমিটার পারদচাপের সমান। আমার লাগবে কোন তাপমাত্রায়? 28.6। 28 থেকে কতখানি বাড়াইলে 28.6 হয়? 0.6 ডিগ্রি সেলসিয়াস। তো আমার দেখা লাগবে 0.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ কতখানি বৃদ্ধি পায়? 3.48 মাল্টিপ্লাইড বাই 0.6 ডিভাইডেড বাই 2। তার মানে 3.48 কে 0.3 দিয়ে গুণ করো। ঠিক আছে, 0.3 কত হচ্ছে? 1.04 বা 044। ওকে,
এত মিলিমিটার বৃদ্ধি পায়। তাহলে আমি 28 থেকে তাপমাত্রা যদি 0.6 বাড়াই, আমার চাপ এতখানি বাড়তেছে। তাহলে 28.6 চাপ হবে কত ভাইয়া? 28.6 চাপ হবে 28 যেটা ছিল প্লাস 0.6 তাপমাত্রা বৃদ্ধি করার কারণে চাপ যতখানি বৃদ্ধি পাইল, ছিল কত? 28.35 বৃদ্ধি পাইছে কত? 1.044। ঠিক আছে, তাহলে কত হবে? 29.394 মিলিমিটার পারদ-চাপ, ইফ আই এম নট রং। ওকে, তাহলে 28.6 তুমি পেয়ে গেছো, আর 14.29টাও পেয়ে গেছো। ঠিক আছে, মান বসাই দাও। তাহলে 14.29টা কত হবে? ওই যে 12.23। 28.6টা কত হবে? কই গেল? 29.394। ক্যালকুলেট করো, 12.23 ডিভাইডেড বাই 29.394 কত হচ্ছে? 41.6%। ঠিক আছে, এই সিমিলার প্রসিডিউরে তোমার কি করতে হবে? দিনাজপুরেরটাও বের করতে হবে। এটা আমরা যেটা বের করলাম এটা কারটা? ঢাকারটা। ওকে, সিমিলার প্রসিডিউরে তোমার দিনাজপুরেরটাও বের করতে হবে, দেন তুমি ওই আপেক্ষিক আর্দ্রতা দিয়ে কম্পেয়ার করবা। ঠিক আছে, সহজ। দেখো তো পারবা নাকি? আমি আর পরের অংশ কিন্তু করলাম না। হ্যাঁ, আমি জাস্ট ঢাকারটা করে দিচ্ছি, তোমার কিন্তু দিনাজপুরেরটাও বের করতে হবে। পারবা না বলো তো বাচ্চারা? পারবেন নাকি বলেন? এই পারবে তোমরা? আমি জাস্ট ঢাকারটা করে দিয়েছি, তোমাদের দিনাজপুরেরটাও বের করতে হবে। দেখো, সিমিলার প্রসিডিউর, সেম নিয়মে করতে হবে, কোনো ডিফারেন্স নাই। পারবা নাকি বলো? পারবো। হ্যাঁ, ঠিক আছে, ওকে, একজন বলছে পারবে। বাকিদের কি অবস্থা? বাকিরাও একটু বইলো, পারবা নাকি পারবা না জানাইও আর কি। ঠিক আছে, চুপচাপ বইসা থাকো না, চুপচাপ বইসা থাকলে সমস্যা। ঠিক আছে, ইয়াস, ওকে, ঠিক আছে, নাইস। এটাতে প্রবলেম ছিল, এখন ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল, এটা পারবো। এটা দেখো সেম সেম ম্যাথ। ওকে, এটা কই আসছে? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2021। আর এটা কই আসছে? এই সেম ম্যাথ নাকি না? একটু ডিফারেন্ট তো আছে। ঢাকা, দিনাজপুর, এটা হলো সিলেট, কুয়াকাটা। এটা মানে ডিফারেন্ট। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2021 না, বাট মানে কাহিনী সিমিলার, সেম। সো এটা হোমওয়ার্ক, তোমরা এটা বাসায় ট্রাই করো। ঠিক আছে, একদম সেম ম্যাথ, এটা ডিফারেন্ট কোনো বোর্ডের হবে। যাই হোক, বুঝতে পারছি। ওকে, মানে কোনো ডিফারেন্স নাই। দেখো শিশিরাঙ্ক কত? আচ্ছা, এখানে একটু ভুল হইছে। বুঝছি 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 বুঝছি, ভুলটা করেছে, বুঝছি বুঝছি বুঝছি। মানে এখানে যেটা করছে, যে এই যে এখানকার যে কোয়েশ্চেনটা ছিল, মানে কোয়েশ্চেনটা ওখানে উঠাই দিছে, বুঝছো? বাট কোয়েশ্চেন ওখানে সিমিলারই হবে, মানে ঢাকা হবে না হয়তো, বা ওই সিলেট আর কুয়াকাটা হবে। হ্যাঁ, এখানে সিলেট আর কুয়াকাটা হবে, এখানে তোমার সিলেট হবে, আর তাপমাত্রাও একটু ডিফারেন্ট ডিফারেন্ট হবে। 32 34 দিয়ে কি হবে? টা 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 টা। না, হয়ে যাবে, হয়ে যাবে, হবে হবে হবে। এখানে জাস্ট সিলেট হবে। ঠিক আছে, সেম ম্যাথ, মানে কোয়েশ্চেনে হালকা একটু মডিফিকেশন আসবে, এছাড়া কোনো চেঞ্জ নাই। এটাই আমাদের হোমওয়ার্ক থাকলো আপনাদের। ঠিক আছে, পারবে নাই হোক, সিমিলার জিনিস। ওকে, নেক্সট। দেখো সেম, এটাও পারবা। দেখো 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 কি বলছে? কোন একদিন ঢাকা এবং কুমিল্লার তাপমাত্রা যথাক্রমে 24 এবং 26, শিশিরাঙ্ক যথাক্রমে 15.8 এবং 20। বিভিন্ন তাপমাত্রায় তোমাকে গ্লেসার ধ্রুবক এবং সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিছে। দিয়ে বলছে উল্লেখিত দিনে ঢাকায় রক্ষিত শুষ্ক এবং সিক্ত বাল্বের আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রে সিক্ত বাল্ব থার্মোমিটারের তাপমাত্রা কত ছিল? বলো কি হবে? সব তো দিয়েই দিছে ভাইয়া। কোথায়? ঢাকায়। ঢাকায় আমাদের শুষ্ক বাল্বের তাপমাত্রা কত? ঢাকার যে রুম টেম্পারেচার সেটাই কিন্তু শুষ্ক বাল্বের তাপমাত্রা হবে। সো তোমাকে বলে দিয়েছে ঢাকার তাপমাত্রা হলো 24, তাহলে শুষ্ক বাল্ব এটাই শো করবে। তার মানে ঢাকার শুষ্ক বাল্বের তাপমাত্রার রিডিং হবে 24 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 24 ডিগ্রি সেলসিয়াসে গ্লেসার ধ্রুবক দেওয়া আছে 1.72। ওকে, এবং ঢাকার শিশিরাঙ্ক দেওয়া আছে কত? 15.8। ওকে, থিটা জি কত? 15.8 ডিগ্রি সেলসিয়াস। এখান থেকে থিটা 2 বের করতে পারবা না। থিটা 1 মাইনাস থিটা জি, জি মাল্টিপ্লাইড বাই থিটা 1 মাইনাস থিটা 2, এখান থেকে জাস্ট কি করবা? থিটা 2টা বের করবা। ঠিক আছে, তাহলে সলভ। আর ঘ নম্বরে কি বলছে? উদ্দীপিত উল্লেখিত স্থান দুইটার মধ্যে কোথায় বেশি স্বস্তি বোধ হবে? সেম করাই দেওয়া লাগবে। দেখো সেম সেম, মাত্র যেটা করাইলাম সেটাই তো, আর কিচ্ছু না। ঠিক আছে, দুইটা তো করাইলাম এরকম, আই হোপ তোমরা পারার কথা। ওকে, তুমি কি করবা? ঢাকার শিশিরাঙ্ক বের করলা, সিমিলারলি সিলেটে কুমিল্লার শিশিরাঙ্ক বের করতে, সরি শিশিরাঙ্ক দেওয়া আছে। দেখো ঢাকার জন্য তোমার লাগবে হলো 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা কোয়েশ্চেনে মনে হয় সরাসরি দেওয়া আছে। হ্যাঁ, এই যে 24 সম্পৃক্ত বাষ্পচাপ সরাসরি দেওয়া আছে। এবং তোমার লাগবে হলো 15.8 সম্পৃক্ত বাষ্পচাপ। 15 আর 16টা দেওয়া আছে। এই যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ এইটা, 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত বাষ্পচাপ এইটা, এই দুটো ইউজ করে
15.8 এর সম্পৃক্ত বাষ্পচাপ বের করতে হবে। তাহলে ঢাকার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ পেয়ে গেলা, ঢাকার রুম টেম্পারেচারের সম্পৃক্ত বাষ্পচাপ তো সরাসরি দেওয়া আছে, রেশিও বের করবা, তোমার কি বের হয়ে যাবে, আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে যাবে ঢাকারটা। কুমিল্লার আমার শিশিরাঙ্ক কত, 20 ডিগ্রি সেলসিয়াস। দেখো 20 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত বাষ্পচাপ সরাসরি দেওয়া আছে, তার মানে কুমিল্লার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ আমরা জানি, কুমিল্লার রুম টেম্পারেচার 26 এর সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। তাহলে এইটা হলো কি আমার কুমিল্লার রুম টেম্পারেচারের সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে কুমিল্লার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ আমরা জানি, রুম টেম্পারেচারের সম্পৃক্ত বাষ্পচাপ আমরা জানি, রেশিও নিব, আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে যাবে। ঠিক আছে, দেখো পারার কথা, পারবা নাকি বলো? এটা পারবা? এই যে ঘ নাম্বারটা, এটা পারবা না বলো তো? সেম জিনিস কিন্তু, হ্যাঁ, জাস্ট ওই একই কাজ বারবার বারবার বারবার, ডিফারেন্ট কিছুই নেই এখানে। ঠিক আছে, পারলেই হবে। ওকে, নেক্সট চলো 12 নাম্বারটা, সেম কাহিনী, সেম 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 সেম। অধিকতর আর্দ্র থাকবে কোনটা বলতো? যেটার রিলেটিভ হিউমিডিটি বেশি, যেখানে আরএফ বেশি। ওকে, যেখানে আরএফ বেশি সেখানে আমার আর্দ্রতাও বেশি। ঠিক আছে, তো তোমার বলছে প্রথমে কুমিল্লায় শিশিরাঙ্ক কত, গ্লেসার ধ্রুবক দিয়ে দিছে, কুমিল্লার শুষ্ক বাল্বের পার্ট দিয়ে দিছে, সিক্ত বাল্বের পার্ট দিয়ে দিছে, ফর্মুলা অ্যাপ্লাই করবা, বের হয়ে যাবে। উদ্দীপকের আলোকে কোন স্থানটা বেশি আর্দ্র, দেখো সব তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দেওয়া আছে, কি করবা বলো? কাজ কি তোমার? তোমার কাজ হলো রিলেটিভ হিউমিডিটি বের করা, যেই জায়গায় রিলেটিভ হিউমিডিটি বেশি সেখানে আর্দ্রতা বেশি। রিলেটিভ হিউমিডিটি কেমনে বের করবা? রুম টেম্পারেচার জানো, এই যে এটা হলো কুমিল্লার রুম টেম্পারেচার, এটা হলো খুলনার রুম টেম্পারেচার, দুইটাই 20 এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ গিভেন আছে। ঠিক আছে, দেখো তোমার এখান থেকে যেটা করতে হবে, শিশিরাঙ্ক বের করতে হবে, কিসেরটা? কুমিল্লারটা। কুমিল্লার শিশিরাঙ্ক তোমার গ নম্বরে বের হবে, আর ঘ নম্বরে খুলনার শিশিরাঙ্ক তোমার দিয়ে দিছে 8.5 ডিগ্রি সেলসিয়াস, এবং 8.5 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত বাষ্পচাপ কেমনে বের করবা? ভাই 8 এর সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, 9 এর সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, দুটো থেকে 8.5 এর সম্পৃক্ত বাষ্পচাপ বের করবা। আর তুমি যদি কুমিল্লার শিশিরাঙ্ক বের করো, সেটা আসবে 5.68, সেটা সম্পৃক্ত বাষ্পচাপ সরাসরি দেওয়া আছে। তাহলে কুমিল্লার আপেক্ষিক আর্দ্রতা হবে কুমিল্লার শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ ডিভাইডেড বাই কুমিল্লার রুম টেম্পারেচারের সম্পৃক্ত বাষ্পচাপ, শেষ। খুলনার যেটা, সেটার আপেক্ষিক আর্দ্রতা কি হবে? খুলনার শিশিরাঙ্ক কত? 8.5, সো উপরে যাবে 8.5 এ সম্পৃক্ত বাষ্পচাপ, যেটা এখান থেকে বের হবে, নিচে যাবে খুলনার রুম টেম্পারেচার 20 এ সম্পৃক্ত বাষ্পচাপ, বের করবা, শেষ। ওখান থেকে জাস্ট দেখবা কোনটার রিলেটিভ হিউমিডিটি বেশি, যেখানে রিলেটিভ হিউমিডিটি বেশি সেখানকার ওয়েদার বেশি আর্দ্র। ঠিক আছে, দেখো সহজ, একই কাহিনী ভাই, মানে এখানে একই জিনিস বিভিন্ন ভাবে আসবে, বুঝছো? পারার কথা। এটা ছিল বরিশাল বোর্ড 2018। যাই হোক, পারবো গাইস, আমরা কি পারবো? আপনারা কেউ কিছু বলেন না কেন? আমরা 12 নম্বর সিকিউতে চলে আসছি, বাট আপনারা কিছু বলেন না, আপনারা এত চুপচাপ কেন? পারবো নাকি? কি ব্যাপার, তোমরা কি বোর্ড হয়ে যাচ্ছ সামহাও? ওকে, সামনে একাই বোধ হয়। চলো দেখো কি বলছে। ভাই একই কাহিনী ভাই, কি বলবো আর। কোনো একদিন আর্দ্র আর শুষ্ক বাল্ব হাইগ্রোমিটারের পাঠ 30, 20, বায়ুর তাপমাত্রা গ্লেসার ধ্রুবক এত, একই দিনে কক্সবাজারের বায়ুর তাপমাত্রা এত, শিশিরাঙ্ক এত। ঠিক আছে, তোমার বলছে ঢাকায় ওই দিন শিশিরাঙ্ক নির্ণয় করো, পারবা? একই জিনিস, সেম জিনিস, পারা উচিত, পারবা। ওকে, ওই দিন কোন স্থানে বাষ্পায়ন দ্রুত হবে বলো? কোথায় বাষ্পায়ন দ্রুত হবে? যেখানে রিলেটিভ হিউমিডিটি কম, ওখানে বাতাসে জলীয় বাষ্প কম আছে, সো বাষ্পায়ন দ্রুত হবে। যেখানে রিলেটিভ হিউমিডিটি কম সেখানে কি হবে? বাষ্পায়ন দ্রুত হবে। ঠিক আছে, সো আবারও সব ইনফরমেশন দিয়ে দিছে, এখান থেকে রিলেটিভ হিউমিডিটি বের করবা, বের করার পর যেই জায়গায় রিলেটিভ হিউমিডিটি কম আসবে সেখানেই কি হবে? বাষ্পায়ন দ্রুত হবে। একদম সহজ জিনিস, এগুলো সবই তোরা পারার কথা। পারবো ভাই? আপনার কাছে কমেন্ট পরে আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে কমেন্ট একটু পরে আসে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, পারবো এটাও। সেম সেম, ওই দিন হ্রদের উপরিতলে, ও আচ্ছা 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 বুঝছি, এটার ঘ নাম্বারটা আমি দেখাচ্ছি। ঘ নাম্বারটা দেখো, হ্রদের উপরিতলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। কি কি দেওয়া আছে? কাপ্তাই হ্রদের উপরিতলের তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপ এত, শিশিরাঙ্ক এত। হ্রদের তলদেশের পানির তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস, পানির গড় ঘনত্ব 1000। ওই দিন হ্রদের তলদেশ থেকে একটা বায়ুর বুদবুদ উপর উঠে আসার কারণে এর ব্যাসার্ধ 3 গুণ হলো। ঠিক আছে, তোমাকে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে দিচ্ছে। দেখো আমার উপরের তলের যে তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক কত? 10.5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে রিলেটিভ হিউমিডিটি বের করার জন্য আমার কি লাগবে বলো? রিলেটিভ হিউমিডিটি বের করার জন্য কি লাগে? উপরে লাগে শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ, নিচে কি লাগে? রুম টেম্পারেচার বা ওইখানকার তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। সো আমার 10.5 তো দিয়েই দিচ্ছে শিশিরাঙ্ক, 10.5 এ সম্পৃক্ত বাষ্পচাপ কেমনে বের করবা? 10 আর 11টা ইউজ করে। ঠিক আছে, আর 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো আমার ওইখানকার তাপমাত্রা, সেখানকার সম্পৃক্ত বাষ্পচাপ সরাসরি দেওয়া আছে।
ঠিক আছে। সো 10.5-এরটা বের করবা ওই যে ওই ঐকিক নিয়ম করে, আর 28-এরটা সরাসরি দেওয়া আছে, রেশিও বের করবা, আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে যাবে। ঠিক আছে, গেল। ঘ নাম্বারটা তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় হ্রদটার গভীরতা নির্ণয় করো। বলো কোন ফর্মুলা ভাই, এতক্ষণ ধরে করে আসতেছি। P1V1/T1 ইজ ইকুয়ালস টু P2V2/T2। দেখছো, সেম জিনিস, সেম, এতক্ষণ ধরে এগুলাই করে আসতেছি। ওকে, এই টাইপের কোয়েশ্চেন প্রচুর রিপিট হয়, প্রচুর। ওকে, সো এটাও করানো, এটাও তোমাদের আসলে করানো, না পারার কিছুই নাই। এখানে জাস্ট একটু লিখে দেই, রিলেটিভ হিউমিডিটি হবে কি, উপরে কি যাবে, উপরে যাবে হলো আমার 10.5 বা 5 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, এবং নিচে কি আসবে আমার যে ওইখানকার যে টেম্পারেচারটা 28 ডিগ্রি সেলসিয়াস, সে 28 ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত বাষ্পচাপ মাল্টিপ্লাইড বাই 100%। ঠিক আছে, সহজ সহজ, পারবো। ওকে, নাইস, ভেরি গুড। পরেরটা, আচ্ছা এই যে এখানে মনে হয় একটু ডিফারেন্ট কোয়েশ্চেন আছে, আসো। নর্ডাম কলেজ, ওকে, কি বলছে, এত নিউটন পার মিটার স্কয়ার চাপে 2 কেজি ভরের অক্সিজেন গ্যাস একটা পাত্রে রাখা আছে, গ্যাসটার ঘনত্ব এত। ঠিক আছে, তোমার কি বলছে, উদ্দীপকের গ্যাসটার ঘূর্ণনজনিত গতিশক্তির মান নির্ণয় করো। ভাই, ঘূর্ণনজনিত গতিশক্তি, ডিগ্রি অফ ফ্রিডম কোনটা ইউজ করতে হবে, ঘূর্ণন ডব, বলো ফর্মুলা কি হবে। এই জিনিস যদি না পারো ভাই, বলো ই কে অ্যাঙ্গুলার চাইছে, ঘূর্ণনজনিত গতিশক্তি, ফর্মুলা কি, ডব বাই 2 ইন্টু nRT। ঘূর্ণন ডব কয়টা, অক্সিজেন কি দ্বিপারমাণবিক গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাসের কয়টা ঘূর্ণন বা কৌণিক ডিগ্রি অফ ফ্রিডম থাকে, 2টা, তাহলে 2/2 ইন্টু nRT। ওকে, 2/2, n কি মোল সংখ্যা, 2 কেজি ভর, আস্তাগফিরুল্লাহ, 2 কেজি ভর, ভাই রে ভাই, অক্সিজেনের মোল সংখ্যা কত হবে ভাই, 2 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ ঠিক আছে। ওকে, সো এর মান এখানে বসবে 2 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ আর এর মান 8.314। টেম্পারেচার, তাপমাত্রা দেওয়া আছে, আই হাই, আই হাই, তাপমাত্রা দেয় নাই। আচ্ছা, তাহলে তাপমাত্রা বের করা লাগবে, তাপমাত্রা বের করা কোনো ব্যাপার, কোনো ব্যাপারই না। কেন ভাইয়া, চলো মোল সংখ্যা পাইছো না, মোল সংখ্যাটা একটু সাইডে রাখো, মোল সংখ্যাকে একটু সাইডে রাখো। n is equals to 2 divided by 32 into 10⁻³ বাট আমার তাপমাত্রা তো নাই, তাই তো, তাপমাত্রা লাগবে, কেমনে বের করবা, PV is equals to nRT, PV is equals to nRT। দেখো, PV is equals to n মানে কি, W by M RT, এখান থেকে লেখা যায় PM is equals to W by V RT। W টা কি, পাত্রে উপস্থিত গ্যাসের ভর, V টা কি, পাত্রের আয়তন, তাহলে ভর বাই আয়তন কি দিবে তোমাকে, ঘনত্ব, তার মানে PM is equals to rho RT, এখান থেকে টেম্পারেচার is equals to PM divided by rho into R। বুঝছো, পিটা কি, গ্যাসের প্রেসার দেওয়া আছে না, এই যে দেওয়া আছে। এমটা কি, আণবিক ভর 32 ইন্টু 10⁻³ ঠিক আছে। রোটা কি, ঘনত্ব দেওয়া আছে। আরটা কি, মোলার গ্যাস ধ্রুবক, সেখান থেকে আমার টেম্পারেচার বের হবে। চলো, পি হলো আমার কত, 4 ইন্টু 10⁻⁴, এম কত, 32 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই রো কত, রো হলো 8 এবং আর এর ভ্যালু 8.314, কত আসে 19। আয় হায়, 19.24 বা 245 কেলভিন, এত কম। আচ্ছা, আসছে, কিছু করার নাই, যা আসবে তাই। ঠিক আছে, সো 19.245 মান কি ঠিক বসেছে, আরেকবার দেখি। প্রেসার 4 ইন্টু 10, আচ্ছা প্রেসার তো অনেক কম, এত কম প্রেসারে তো টেম্পারেচার কম হবেই। ঠিক আছে, সো কিচ্ছু করার নেই, প্রেসারই কম ভাই, এত কম প্রেসার, অনেক কম প্রেসার। তাহলে 2 ডিভাইডেড বাই কত হচ্ছে, 16 না, আচ্ছা 8.314 ইন্টু 19.245 ডিভাইডেড বাই 16 ইন্টু 10⁻³ তাহলে হচ্ছে হলো 10,000.183 জুল। ঠিক আছে, একদম সহজ, হালকা একটু কেমিস্ট্রির ছোঁয়া আছে। ওকে, আর ঘ নম্বরে বলছে কোন তাপমাত্রায় গ্যাসের অণুর গড় পৃথিবীর মুক্তিবেগের সমান হবে। বলো কোন তাপমাত্রায় হবে, কেমনে বের করবা ভাই, পৃথিবীর মুক্তিবেগ কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে আমার গ্যাসের সিআরএমএস হওয়া লাগবে কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অক্সিজেন গ্যাসের সিআরএমএস তাহলে √3RT ডিভাইডেড বাই M ইজ ইকুয়ালস টু 11,200 মিটার পার সেকেন্ড, তাহলে 3 ইন্টু আর এর মান 8.314, টেম্পারেচার TM। অক্সিজেন গ্যাসের ভর কত, অবশ্যই কেজিতে লেখা লাগবে, 32 ইন্টু 10⁻³ আর ওই পাশে হবে 11,200 তার উপর স্কোয়ার্ড। ঠিক আছে, সো এখান থেকে তুমি টি এর মানটা বের করো, কত আসে ভাইয়া, চলো 11,200 তার উপর স্কোয়ার্ড ডিভাইডেড বাই 3 divided by 8.314 multiplied by 32 into 10⁻⁻। আরে ইস, ঠিক আছে, কত আসছে, 16,0936.57 কেলভিন।
আমি আরেকবার ক্যালকুলেটটা করি, মানে আমার একটু ক্যালকুলেশন মিস্টেক হয়েছিল, চেক করে নিই একবার। ইন্টু 32 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 8.314, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, দেখো এই মিলছে গাইস, মিলছে দেখো, তারপরে বোর্ড না, আচ্ছা ঠিক আছে ওকে। এটা হলো ঘ নাম্বারটা সহজ, আর এটা হলো গ নাম্বারটা। প্রথমে টেম্পারেচার বের করবা, টেম্পারেচার বসায় অ্যাঙ্গুলার যে কাইনেটিক এনার্জি সেটা বের করবা, ঠিক আছে? দেখো পারবে কিনা বাচ্চারা। এত বড় কই বড়, ঘ নাম্বারটা হালকা একটু বড়, ঘ নাম্বার তো ছোট। আচ্ছা এইখানে টেম্পারেচার, হ্যাঁ স্বাভাবিক না, তুমি মানে তোমার অক্সিজেন গ্যাস পৃথিবী থেকে বাইরে চলে যাবে, ঠিক আছে, একদম পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র থেকে বাইরে চলে যাবে, তার জন্য তো অবশ্যই প্রচুর পরিমাণ শক্তি লাগবে, তাই না? অল্প শক্তিতে তো হবে না, ঠিক আছে, অনেক শক্তি লাগবে, তার জন্য অনেক টেম্পারেচার লাগবে, ঠিক আছে? পারবো? শিওর? সহজ জিনিস। নেক্সট, না পারলে বইলো, ওকে? এটা পারবা, এটা আমি আর ভাই কি দেখাবো, তোমরা পারবা, এটা আমি আর কিছু বলবো না, এটা তোমরা পারবা, সো এটা তোমাদের হোমওয়ার্ক। এই টাইপের ম্যাথ অনেক করানো হয়ে গেছে, আর না থাক, ঠিক আছে? পারার কথা, চট্টগ্রাম বোর্ড 2023-এর কোশ্চেন, সেম জিনিস ভাই। ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে, উক্ত দিনে ঢাকা এবং কুয়াকাটার মধ্যে কোন অঞ্চল বেশি আরামদায়ক, যেটা 40 থেকে 60-এর রেঞ্জের মধ্যে পড়বে, বা 40 থেকে 60-এর রেঞ্জে যেটার মান কম হবে সেটাই বেশি আরামদায়ক, ঠিক আছে? ধর একটা আসছে 58 আর একটা আসছে 42 বেশি আরামদায়ক, ওকে? গুড। পারবা না ভাই, এগুলো পারার কথা। লাস্টেরটা কি আছে? সেম ভাই। ও না না না, এই যে লাস্টের টাইমে আসতেছি, তার আগে দেখো এই পর্যন্ত পারবা নাকি? লাস্টেরটা হলো ঘনীভূত, কে যেন বলছিলা ঘনীভূততে সমস্যা আছে। দেখো এই পর্যন্ত যদি পারো তাহলে আমরা লাস্টেরটাই যাব। দেখো এই পর্যন্ত ক্লিয়ার। লাস্টেরটা হলো ঘনীভবনের ম্যাথটা, হ্যাঁ ওই যে কে যেন একটু আগে বললা ভাইয়া ঘনীভবনের সমস্যা আছে, ওইটাই আমাদের লাস্টের ম্যাথ। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার সবার, নাকি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আমি বলছিলাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘনীভবনের ম্যাথটা আসছে, লাস্টের ম্যাথটাই ঘনীভবনের ম্যাথ, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা ঘনীভবনের ম্যাথটা একটু দেখি। এই পর্যন্ত পারার কথা তোমাদের। চলো কি বলছে। কোনো একদিন পদার্থবিজ্ঞান ল্যাবে হাইগ্রোমিটারে শুষ্ক বাল্বের পাঠ পাওয়া গেল 30°C। ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%, ঠিক আছে? এসি চালু করে ল্যাবের তাপমাত্রা 23°C নামিয়ে আনা হলো এবং আর্দ্র বাল্বের পাঠ পাওয়া গেল 14.5°C, ঠিক আছে? 30°C এবং 23°C তাপমাত্রায় গ্লেসিয়ার ধ্রুবকের আচ্ছা মান দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, ঠিক আছে। এসি চালু করার পর ল্যাবের জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে না? ওকে দাঁড়াও একটা মিনিট, একটু চিন্তা ভাবনা করতে দাও। হ্যাঁ এটা তো আবার বেশি ডিফারেন্ট হয়ে গেছে ভাই। ওকে চিন্তা ভাবনা করি একটু। তাহলে আমাদের হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ দেওয়া আছে এত, আপেক্ষিক আর্দ্রতা ছিল এত, ঠিক আছে 30, ওকে ঠিক আছে সমস্যা নাই। তাহলে আমরা প্রথমে দেখবো আমাদের রুমের মধ্যে কতখানি জলীয় বাষ্প ছিল। ধরো আমাদের রুমের মধ্যে জলীয় বাষ্প ছিল x মিলিমিটার পারদচাপের সমান। কতখানি ছিল? ধরো x মিলিমিটার পারদচাপের সমান ছিল। তো শুরুতে কি ছিল? আপেক্ষিক আর্দ্রতা ছিল 75% এবং রুমের টেম্পারেচার ছিল হলো 30°C, যেটা শুষ্ক বাল্বের পার্ট। সো এখানে আমরা কি লিখতে পারি? রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়ালস টু, উপরে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ বা রুমে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, তাই না? শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ কি রুমে উপস্থিত জলীয় বাষ্পের চাপের সমান। সো আমি ধরে নিছি রুমে শুরুতে x মিলিমিটার পারদচাপের সমান পরিমাণ বাষ্প ছিল, তাহলে উপরে যাবে রুমে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, নিচে কি আসবে? রুম টেম্পারেচারে সম্পৃক্ত বাষ্পচাপ, মানে 30°C সম্পৃক্ত বাষ্পচাপ। 30°C কি দেওয়া আছে? হ্যাঁ এই যে 30°C সম্পৃক্ত বাষ্পচাপ 29.22, তাহলে এখানে বসবে 29.92। সো এখানে আমরা এক্স এর মানটা বের করব, সেটা আসবে আরএফ কত? 75%, তার মানে 0.75 মাল্টিপ্লাইড বাই 29.92, ঠিক আছে? ক্যালকুলেট করো, 29.92 মাল্টিপ্লাইড বাই 0.75 কত আসে রে? 22.44 মিলিমিটার পারদচাপের সমান। তার মানে শুরুতে আমার রুমে এতখানি জলীয় বাষ্প ছিল। এরপর আমি কি করছি? এরপর আমি এসি চালু করছি। এসি চালু করার কারণে কি হয়েছে? এসি চালু করার কারণে আমার রুমের টেম্পারেচার হয়ে গেছে 23°C, ঠিক আছে? ওকে, এবং আর্দ্র বাল্বের পাঠ হয়ে গেছে 14.5°C। আচ্ছা রুমের টেম্পারেচারটাই সব, মানে কি এটা এখন শুষ্ক বাল্বের পাঠ, ঠিক আছে? তাহলে এসি চালু করার পরে কাহিনী দেখো, আমি পরের পেজে লিখি। এসি চালুর পরে, এসি চালুর পরে
যেটা এখন রুমের টেম্পারেচার সেটাই কি এসি চালু করার পরে আর্দ্র বাল্বের শুষ্ক বাল্বের পার্ট, তার মানে θ1 23°C এবং আর্দ্র বাল্বের পার্টটা কত দেখো, আর্দ্র বাল্বের পার্ট হলো 14.5°C এসি চালু করার পরে। কত? 14.5°C। বলতো গ্লেসার ধ্রুবক কত হবে? ভাইয়া গ্লেসার ধ্রুবক তো দুইটা দাও, আমি কোনটা নিব? ভাইয়া রুম টেম্পারেচার যেটা ওই টেম্পারেচারে আমার গ্লেসার ধ্রুবক নিতে হবে। এসি চালু করার পর রুম টেম্পারেচার কত? 23, তার মানে আমার গ্লেসার ধ্রুবক নিতে হবে 23°C তাপমাত্রায়, দ্যাট ইজ 1.74। ঠিক আছে, কত? 1.74। তাহলে এখন আমরা কি করব, এসি চালু করার পরে রুমের নতুন শিশিরাঙ্ক কত সেটা বের করব, কারণ এসি কি করে জলীয় বাষ্প বাইরে বের করে দেয়, সো শিশিরাঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ না হলে শিশিরাঙ্ক চেঞ্জ হবে না, বাট এসি তো আমার জলীয় বাষ্পই বাইর করে দিতেছে, জলীয় বাষ্পের পরিমাণ চেঞ্জ করে দিতেছে, সো এখন তো আমার শিশিরাঙ্ক অবশ্যই চেঞ্জ হবে। সেই নতুন শিশিরাঙ্ক বের করতে হবে, θ1 মাইনাস θ2, ওহো, θ1 minus θg is equals to g multiplied by θ1 minus θ2, আমার θg বের করতে হবে। 23 minus θg, g মানে হলো 1.74, θ1 23 minus 14.5। চলো θg টা ক্যালকুলেট করো। θg কত হবে? 23 minus 14.5 multiplied by 1.74, 23 minus অ্যান্সার কত আসে? 8.21°C। ঠিক আছে।